হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26-এর বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। রাতের শেষ ক্লাস। এখন শুনতে পাচ্ছিস না? এই মাইক্রোফোনটা মাত্রই মাত্রই হচ্ছে অন করলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। শারমিন, আফিয়া, তাসফিয়া, লাকি খাতুন, তাসরিব ইসলাম, শারমিন, রিপা, আজিম। জি বস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন বস? রাফিয়া, নুসরাত জাহান, রিপা, মোসাম্মদ ফাহিমা, সাইফ ভাইয়ার ভালো খবর, সাইফ ভাইয়া অফিসে ফেরত আসছেন। সিদরাতুল মুনতাহা, ওকে, আশিক, নিঝুম, রিপা, সাবরিনা, কি অবস্থা কি অবস্থা সবার? আয়েশা, আফরাত, মন ভালো আলহামদুলিল্লাহ। শরীর মন দুটোই আলহামদুলিল্লাহ ভালো আছে। ফাইন, আই এম ডুইং ওয়েল, আই এম ডুইং ওয়েল আলহামদুলিল্লাহ। কে খুব ক্লান্ত? আমি না, একেবারেই না। তুমি ক্লান্ত হইতে পারো, আমি শুকর আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলা দুইটা ধাপার ধাপ কফি নামায় দিছি। একদম চিনি কম, দুধ কম, র কফি, ধাপার ধাপ দুইটা কফি নামায় দিছি। আই এম ফিলিং এনার্জেটিক। চাইলে আরেকটা অ্যাডমিশনের ক্লাস নিয়ে নিতে পারবো। ঠিক আছে, আজকে প্রাইজ পাস নাই বলে মন খারাপ করার দরকার নাই। প্রাইজ পাওয়া না পাওয়া এগুলা আসলে খুবই, বা এই কি কয়েকটা সূত্র লিখছস, কয়েকটা সূত্র লেখা দেখা, যেই সূত্রগুলা দেখা ভাইয়ার কাছে পছন্দ হয়েছে, ভাইয়া ওদের নাম ঠিকানা প্রকাশ করছে। এইটা এই গত 15-20 মিনিট আগের কথা। আমি জানি না, সবাই হয়তো এখনো দেখেও সারে নাই। আমি ইভেন চাইলে এই লাইভ ক্লাসে সেই মানুষজনের নামটাও পড়তে পারি, একটু দেখতে হবে। সেই মানুষজনের নামটাও পড়তে পারি বোধহয়। ঠিক আছে, মোটামুটি 4জন মানুষ সিলেক্ট করছি। 3জন সিলেক্ট করব বলছিলাম, কিন্তু পরে দেখলাম যে আসলে 3জন আমি বাছাই করে সারতে পারতেছি না। আমার জন্য 4জন সিলেক্ট করতে হয়েছে। আমি 4জনকে সিলেক্ট করছি। তাদের নাম হচ্ছে লামিয়া মাহমুদ, এ কে করিম, সাদিয়া সুলতানা তাসনিম এবং রেজওয়ানা আক্তার। এই 4জনকে প্রাইমারিলি সিলেক্টেড করছি, বা প্রাইমারিলি না, ফাইনালি সিলেক্ট করছি। এতদিন পরে আবার প্রাইমারিলি সিলেক্টেড। এটা কি বুয়েট পরীক্ষা নাকি? ফার্স্ট একটা প্রিলি হবে, তারপর একটা রিটেন হবে। জি সিয়াম ভাই, সিয়াম ভাই আপনার মেসেজটা পড়লাম। খুবই গুরুত্বপূর্ণ মেসেজ লিখছেন সিয়াম ভাই, দারুণ গুরুত্বপূর্ণ মেসেজ। আমি আবারও আপনার মেসেজটা পড়লাম, ভাল লাগছে, অনেক ভাল লাগছে। মদিনা আপু, মন খারাপ করার দরকার নাই, ইনশাল্লাহ প্রাইজ পাবেন। দিস ইজ দা ফার্স্ট। এটা খুব ছোট একটা জিনিস, এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই। আচ্ছা ফাইন, ওকে। লক্ষ্মীপুরের প্রোগ্রাম কবে আমি জানি না, লক্ষ্মীপুরের প্রোগ্রাম কবে আমি জানি না। যদি অফিস থেকে যায় আমি চেষ্টা করব যাওয়ার। ওকে ফাইন ফাইন। রাও, এইগুলা পড়ালেখার বাইরের কথা হবে না প্লিজ, পড়ালেখার বাইরের কথা হবে না। ঠিক আছে। আহ ভাইয়া কমেন্ট করেন, ভাইয়া কমেন্ট করেন মানে বুঝলাম না, এটার মানে কি? পড়েন। টপ 3 এর নাম, টপ 3 না টপ 4 হয়েছে, টপ 4 হয়েছে। ও ভাইয়া আমার মেসেজ কি দেখতে পায় না? দেখতে পায়। ঠিক আছে, আচ্ছা একটু উপরে যাও, একটু উপরে যাও। পড়ালেখার একটা কোয়েশ্চেন পাইছি, পড়ালেখা আরেকটু উপরে। সঞ্জিদা জিজ্ঞেস করছে, ভাইয়া আপনি যে গ্যাসের ব্যাস 2 গুণ হয়, গ্যাসের ব্যাস না, ওটা হচ্ছে বুদবুদের ব্যাস, বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়ে পুকুরের গভীরতা, এমন একটা অঙ্ক করাইছেন। শোভন ভাইয়া কেমিস্ট্রিতে করাইছে, ওনার তার অ্যান্সার ভিন্ন হয়। আমি জানি না শোভন ভাইয়া কি করাইছেন। আমি যেটা করাইছি ওইটা আই থিঙ্ক আমারটা ঠিক আছে, আই বিলিভ আমারটা ঠিক আছে। আপনি যেটা করতে পারেন, ওই দুইটারই প্রপার ছবি তোলেন, অঙ্কের প্রশ্ন সহ, অঙ্কের প্রশ্ন সহ সলিউশনের প্রপার ছবি তোলেন। ছবি তুলে আমাকে ইনবক্স করেন, প্রপার ছবি তুলে আমাকে ইনবক্স করেন। ইনবক্স করলেই শুধু দায়িত্ব শেষ হবে না, কোনো একটা পোস্টের নিচে কমেন্ট করে বলতে হবে ভাইয়া ইনবক্স করছি। দেখেন, তাইলে আমি একটু দুইটা দেখে বলতে পারবো যে কোনটায় আসলে কি হয়েছে না হয়েছে। বরিশাল, আই লাভ বরিশাল। আরে লঞ্চে করে বরিশাল যাব, ইয়ো। এই বরিশালের প্রোগ্রাম কবে? বরিশালের জিপিএ 5 প্রোগ্রাম কবে? বরিশালের প্রোগ্রাম কবে আমি জানি না, আমি জানি না বরিশালের জিপিএ 5 প্রোগ্রাম কবে আমি জানি না। আর কয়টা ক্লাস লাগবে এটা তোমরা জিজ্ঞেস করতেছো। তো আজকের ক্লাসে যদি আমরা এই 3টা টপিক ইনশাল্লাহ শেষ করতে পারি, যেটা আমরা ইনশাল্লাহ পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। তো আজকের ক্লাসে আমাদের মেইন 2টাই পড়ার টপিক আছে, একটা হচ্ছে শিশিরাঙ্ক আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো এইটুকু পড়া শেষ হয়ে গেলে আমাদের জন্য আর 3টা ক্লাস বাকি থাকবে। একটা ক্লাস হবে হচ্ছে এমসিকিউ সলভিং এর উপরে, একটা ক্লাস, এর পরে আমাদের 3টা ক্লাস থাকবে। একটা ক্লাস থাকবে হচ্ছে
এমসিকিউ সলভিং এর উপরে, একটা ক্লাস থাকবে হচ্ছে বোর্ড কোশ্চেন সিকিউ সলভিং এর উপরে, এবং আরেকটা ক্লাস মোস্ট প্রবাবলি থাকবে হচ্ছে অ্যাডভান্স প্রবলেম বা অ্যাডমিশনের প্রবলেম গুলা সলভিং এর ক্লাস। সো এই তিনটা ক্লাস আমাদের বাকি থাকবে আজকের ক্লাসের পরে, এই তিনটা ক্লাস বাকি থাকবে আজকের ক্লাসের পরে, ঠিক আছে? ওকে, আমি অনেক জায়গায় পড়াইছি ভাই, মানে আমি কোথায় কোথায় পড়াইছি এগুলা বলতে গেলে তোর কাছে মনে হবে ভাইয়া হুদাই সেলফ ব্র্যাগিং করতেছে, নিজের নাম ফাটাইতেছে জোরে সোরে, ঠিক আছে? এই আমি অমুক করেছি, আমি তমুক করেছি, জানিস আমি তো ওখানে পড়াতাম, আমি তো সেখানে পড়াতাম। দরকার নাই ভাই, এগুলা আমার বলার দরকার নাই, ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট টু। আমি শিখতে আসি, আমি এখন শিখতে পড়াই, আমি শিখর টিচার, শিখর ফিজিক্স মেন্টর, শিখর ভাইয়া, তোদের সবার বড় ভাইয়া, গার্জিয়ান, গাইড, মেন্টর, যাই বলিস না কেন, আপাতত এইটাই আমার পরিচয়, ঠিক আছে? অন্য কোথায় আগে কি করছি না করছি, কোথায় খাইছি কোথায় ঘুমাইছি, এইসব আলাপ আলোচনার আজকে আসলে কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে ফাইন। বরিশাল আসলে অবশ্যই, বরিশালের প্রোগ্রাম কবে আমাকে একটু এটা বলেন। আমি এখনো নাটক করি, আগে করতাম এখনো করি, ঠিক আছে? ওকে ফাইন। সেকেন্ড পেপার স্টার্ট এই কোয়ার্টারে হবে না, নেক্সট কোয়ার্টারে সেকেন্ড পেপার স্টার্ট হবে ইনশাল্লাহ, নেক্সট কোয়ার্টারে সেকেন্ড পেপার স্টার্ট হবে, নেক্সট কোয়ার্টারে সেকেন্ড পেপার স্টার্ট হবে। চাঁদপুরের প্রোগ্রাম কবে আমি জানি না, 27 তারিখ আমি একদম বিজি, 27 তারিখ 28 তারিখ আমার দুইটা কাজ আছে, আল্লাহর রহমতে শুকর আলহামদুলিল্লাহ। 27 28 আমি একদম ব্যস্ত থাকবো, সো 27 28 আমি কোথাও যাইতে পারবো না, আমি খুবই সরি, আমি খুবই সরি, আমি খুবই সরি। ওকে ফাইন। 29 তারিখ নোয়াখালী, 29 তারিখটা একটা ভালো সম্ভাবনা আছে নোয়াখালী যাওয়ার, দেখি আমি অফিসে কথা বলে দেখি, অফিসে যদি আমার বস যদি আমাকে অ্যালাউ করে তাইলে আমি 29 তারিখ যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। ওকে আসেন আমরা শুরু করি, প্লিজ এইসব এইসব সাইড বিজনেসের কথাবার্তা বললেন না, আমরা আজকে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক পড়বো, ঠিক আছে? আমাদের এই আইডিয়াল গ্যাস চ্যাপ্টারের সবচাইতে বেশি সৃজনশীল আসা টপিকগুলোর মধ্যে দুইটা টপিক হচ্ছে আমাদের চোখের সামনে, একটা হচ্ছে শিশিরাঙ্ক এবং একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো এই দুইটা টপিক আমরা আজকে পড়তে চাই, ক্লিয়ার করতে চাই। সো এই জন্যই আমি বলছি যে আপনারা প্লিজ দয়া করে সারাউন্ডিংস এর গল্প বইলেন না, ঠিক আছে? নাটকের গল্প, হ্যান গল্প, ত্যান গল্প, এগুলা বইলেন না, এগুলা বলতে আমি শুরু করলে আমাকে ঠেকায় রাখা মুশকিল হবে, ঠিক আছে? তখন আদর্শ গ্যাস শেষ করা কঠিন হয়ে যাবে। তো আমরা আদর্শ গ্যাস শেষ করতে চাই। সাদ, পলিরানী দেবী, নুসরাত জাহান, রিমি ব্যাপারী, সাজিদুল, আবু, কোহলি এন্ড এভরিওয়ান এলস, সবাইকে বলবো চলেন মনোযোগ দিয়ে ক্লাস করি, সবাইকে বলবো মনোযোগ দিয়ে ক্লাস করি। টপ 4 এর নাম অলরেডি পাবলিশ হয়ে গেছে আপনাদের এইচএসসি 26 এর গ্রুপে, টপ 4 এর নাম অলরেডি এইচএসসি 26 এর গ্রুপে আমি একটা পোস্ট করে পোস্ট দিয়ে দিছি। তারপরও আপনারা শুনতে চাইলে এই 500 স্টুডেন্টের সামনে আমি সেই 4 ব্রিলিয়েন্ট স্টুডেন্টের নাম ঘোষণা করছি। আমি জানি না ওরা ব্রিলিয়েন্ট কিনা, জাস্ট ওদের প্রেজেন্টেশন সুন্দর, হাতের লেখা সুন্দর, প্রেজেন্টেশন সুন্দর, দ্যাটস ওয়াই আই চোজ দেম। ময়মনসিং যাইতে চাই, শিমু আফরিন, ময়মনসিং যাইতে চাই। ময়মনসিং এ পরীক্ষা কবে, সরি পরীক্ষা বলি, প্রোগ্রাম কবে? ময়মনসিং এ জিপিএ 5 সংবর্ধনাটা কবে? যাইতে চাই, যাইতে চাই, আমি অনেক জিপিএ 5 সংবর্ধনায় যাইতে চাই, কিন্তু আমারে অফিস থেকে ছুটি দিতে চায় না, আমারে কয় ক্লাস নাও, ক্লাস নাও, ক্লাস নাও, আমারে খালি ক্লাস নিতে কয়, আরো নানান রকম ঝামেলা, মানে ঝামেলা না, কাজ কাজ, নাথিং ইজ ঝামেলা, ঠিক আছে? ওকে ফাইন। সো সেই 4 জন যাদের প্রেজেন্টেশন সুন্দর, হাতের লেখা সুন্দর এবং মোস্ট প্রবলি তারা ব্রিলিয়েন্ট মানুষ, সেই 4 জনের নাম হচ্ছে লামিয়া মাহমুদ, এ কে করিম, সাদিয়া সুলতানা তাসনিম এবং রেজওয়ানা আক্তার, ঠিক আছে? সো এই 4 জন, এই 4 জনের নাম আমি পাইছি। সো এই 4 জনকে বলছি, এখনই তাদেরকে প্রাইজ দিয়ে দেওয়া হচ্ছে না, এই 4 জনকে বলছি আমাকে ইনবক্সে নক করে ছবি টবি জিনিসপত্র দিতে। সো বাকি কথা পরেরটা পরে হবে, ঠিক আছে? ওকে আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব যত জেলায় প্রোগ্রাম হয় আমি আমার সাধ্যমতো অ্যাটেন্ড করার, যাওয়ার চেষ্টা করব। ময়মনসিংহ এর প্রোগ্রাম নাকি শেষ, তাইলে তো আর যাওয়ার কোনো অপশনই থাকে নাই। ওকে ফাইন, তাদের নোটগুলো আমি পোস্ট করব, তাদের নোটগুলো আমি ইনবক্সে চাইছি, আমি তাদের নোটগুলো পোস্ট করব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে আসেন পড়া শুরু করি, পড়া শুরু করি, আসেন এভরিওয়ান। ফার্স্ট অফ অল আসেন শিশিরাঙ্ক, বাচ্চা লোক প্লিজ, প্লিজ ফ্রম রাইট নাও আমি আর কোনো সাইড বিজনেসের কথাবার্তায় চোখ দিব না,
কোনো আদার্স কমেন্ট, হেনা তেনা হাবি জাবি, গেঞ্জি দেন, বই দেন, টি শার্ট দেন, আমার এলাকায় আসেন, আমি এগুলা কোনো কিছু দেখবো না, আমি সলিডলি পড়াবো। তো আপনারাও কাগজ কলম নিয়ে বসেন এবং মোবাইলের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে তাকায় থাকেন। আমরা খুব সিরিয়াস পড়ালেখা শুরু করতে যাচ্ছি। লেটস স্টার্ট এভরিওয়ান। ফার্স্ট অফ অল আমাদেরকে কি দেওয়া আছে, আমরা শিশিরাঙ্ক নিয়ে কথা বলবো। সো হোয়াট ইজ শিশিরাঙ্ক? তো হোয়াট ইজ শিশিরাঙ্ক বলতে গেলেই আমার এক বন্ধুর কথা আমার মনে পড়ে। সে এরকম একটা কথা বলতো, যে তাপমাত্রায় যে তাপমাত্রায় যে তাপমাত্রায় কি হয়েছে, যা আছে যা আছে তাই নিয়ে স্যাটিসফাইড, যা আছে তাই নিয়ে স্যাটিসফাইড। স্যাটিসফাইড মানে কি? সন্তুষ্ট। তো এই স্যাটিসফাইড শব্দটার সাথে আপনি কি করবেন জানেন? স্যাটিসফাইড শব্দটার সাথে আপনি মনে মনে মিলাই দিবেন হচ্ছে স্যাচুরেটেড। স্যাটিসফাইড শব্দটার সাথে আপনি মিলাই দিবেন হচ্ছে স্যাচুরেটেড। স্যাচুরেটেড এর বাংলা কথা কি? স্যাচুরেটেড এর বাংলা কথা হচ্ছে সম্পৃক্ত। স্যাচুরেটেড এর বাংলা কথা হচ্ছে সম্পৃক্ত। তাইলে শিশিরাঙ্ক, শিশিরাঙ্কের প্রথম কথাটা হচ্ছে যে তাপমাত্রায় যা আছে। যা আছে বলতে কি বুঝানো হইতেছে? কি আছে ভাই? মানে আমার কাছে কি পাউরুটি আছে, বিস্কুট আছে, কফি আছে, না কি আছে? হোয়াট ইজ দিস? আমার কাছে কি আছে? সো যা আছে বলতে এখানে আমরা কি বুঝাচ্ছি? এখানে আমরা বুঝাচ্ছি যতটুকু জলীয় বাষ্প আছে। কি আছে বাবা? যতটুকু জলীয় বাষ্প আছে। কোনো একটা রুমের ভিতরে যতটুকু জলীয় বাষ্প আছে, ওইটুকু জলীয় বাষ্প নিয়ে ও যদি স্যাচুরেটেড বা সম্পৃক্ত হয়, আপনারা আমার সাথে থাকবেন, লেগে থাকবেন, আগামী 3-4টা স্লাইড একদম আঠার মতো লেগে থাকবেন। আমি যা লিখবো, যা বলবো সবকিছু খাতায় তুলবেন। 3-4টা স্লাইড যাওয়ার পরে আপনি দেখবেন শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা, এই দুইটা টপিক আপনার কাছে একদম ফকফকা ক্লিয়ার হয়ে গেছে। কোনো প্রবলেম থাকবে না, একদম ঝকঝকে তকতকে ক্লিয়ার হয়ে যাবে। তাইলে এটা আমাদের প্রথম কথা, যে তাপমাত্রায়। তার মানে আমি প্রথমেই কি বুঝলাম যে শিশিরাঙ্ক ব্যাপারটা কি? শিশিরাঙ্ক ব্যাপারটা এক ধরনের তাপমাত্রা। শিশিরাঙ্ক ব্যাপারটা কি? শিশিরাঙ্ক ব্যাপারটা হচ্ছে এক ধরনের তাপমাত্রা। যে তাপমাত্রায় যা আছে, কি আছে, যদ্দূর জলীয় বাষ্প আছে, কোন একটা রুমের মধ্যে যতটুক জলীয় বাষ্প উপস্থিত আছে তাই নিয়ে স্যাটিসফাইড। স্যাটিসফাইড মানে কি? স্যাটিসফাইড মানে স্যাটিসফাইডের সাথে মিল রাখছি কার? স্যাচুরেটেড। স্যাটিসফাইডের সাথে মিল রাখছি স্যাচুরেটেড, সম্পৃক্ত। তো কোনো একটা রুম নির্দিষ্ট তাপমাত্রায় যদি তার মধ্যে উপস্থিত বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে ওই রুমটার তাপমাত্রা হচ্ছে শিশিরাঙ্ক। আলটিমেটলি শিশিরাঙ্ক মানে কি? আলটিমেটলি শিশিরাঙ্ক মানে হচ্ছে ওয়ান টেম্পারেচার। আচ্ছা, এবারে আমরা আসেন শিশিরাঙ্কের আরেকটা সংজ্ঞা দেখব। শিশিরাঙ্কের আরেকটা সংজ্ঞা দেখব। শিশিরাঙ্কের আরেকটা সংজ্ঞায় কি দেখব? শিশিরাঙ্কের আরেকটা সংজ্ঞায় আমরা বলবো যে তাপমাত্রায় যে তাপমাত্রায় যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে, যে তাপমাত্রায় কি হয়? যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে, জাস্ট শুরু করছে, যে তাপমাত্রায় শিশির জমতে, খেয়াল করেন এই লাইনটুকুর দিকে, আমি যেটাকে ঢেউ খেলায় দিচ্ছি, এই লাইনটুকুর দিকে একটু নজর দেন। যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে, তাইলে শিশির এখনো জমে নাই, এই রুমে এখনো কোনো শিশির নাই, শিশির মাত্র জমতে শুরু করতেছে, স্টার্টিং হচ্ছে। তার মানে এখান থেকে আমরা এরকম একটা কথা বলতে পারি কিনা যে ধর তোদেরকে জিজ্ঞেস করলাম যে আমাদের আজকের ক্লাসটা শুরু হয়েছিল কয়টা? এই ক্লাসটা শুরু হয়েছিল ঠিক 9টার সময়। তাইলে আমি যদি তোদেরকে জিজ্ঞেস করি ক্লাসের স্টার্টিং মোমেন্টে, সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, রিপ্লাই দিবা, আমি রিপ্লাই আশা করছি। কি, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করতাম যে ক্লাসের স্টার্টিং মোমেন্টে আমাদের পড়ালেখার পরিমাণটা কত,
ঠিক 9টা বাজে, ঠিক 9টা বাজে জিমি ভাইয়া এসে তোমাদের সামনে এরকম ফুল বাবুটি এসে দাঁড়াইছে। এখন তোমাকে কি জিজ্ঞেস করা হইলো? এখন তোমাকে জিজ্ঞেস করা হইলো যে তোমাকে জিজ্ঞেস করা হইলো যে ক্লাসের শুরুতে পড়ালেখার পরিমাণটা কত। গুড, সবাই বলছো 0, সবাই বলছো 0। লাভ ইউ এভরিওয়ান। কেউ কেউ যেন আমি দেখতে পাচ্ছি যে তোমরা ওই ডিগ্রিজ অফ ফ্রিডমের কিছু ঝামেলার কথা বলতেছো, সেগুলা নিয়ে আমি পরে কথা বলবো, নট রাইট নাও। এখন শিশিরাঙ্ক বুঝো। তাহলে এখান থেকে আমরা আরেকটা ইনফরমেশন পেয়ে গেলাম, সেইটা হচ্ছে শিশিরাঙ্কে শিশির বা শিশিরের পরিমাণ, শিশিরাঙ্কে শিশিরের পরিমাণ 0। শিশিরাঙ্কে কি থাকে না? মনে রাখেন, শিশিরাঙ্কের তাপমাত্রায় কোনো শিশির থাকে না, কারণ মাত্র জমতে শুরু করছে। সো শুরুর মোমেন্টে কি থাকে? শুরুর মোমেন্টে থাকে হচ্ছে 0। তাইলে আমরা শিশিরাঙ্কের 2টা ডেফিনেশন পাইলাম। মনোযোগ দাও, আউল ফাউল কমেন্ট করে বাইরে গিয়ে কমেন্ট করো। ঠিক আছে, আমরা 2টা সংজ্ঞা পাইলাম। ফার্স্টেরটা কি? যে তাপমাত্রায় যা আছে তাই নিয়ে স্যাটিসফাইডটাকে মনে রাখবেন স্যাচুরেটেড, সম্পৃক্ত। তাইলে কোনো একটা রুমের ভিতরে যদ্দূর জলীয় বাষ্প আছে ওইটুকু নিয়েই সে কি হয়েছে? ওইটুকু নিয়েই সে স্যাচুরেটেড বা সম্পৃক্ত হয়ে গেছে। তাইলে ওই তাপমাত্রাটাকে কি বলবো? শিশিরাঙ্ক। আবার পরেরটার মধ্যেও দেখো, যে তাপমাত্রায়, তার মানে আলটিমেটলি শিশিরাঙ্ক মানে কি? শিশিরাঙ্ক মানে একটা টেম্পারেচার। শিশির মানে হচ্ছে জলীয় বাষ্প জমে ফোঁটা ফোঁটা পানি হিসেবে পড়ে। ওইটাকে শিশির বলে। ঠিক আছে, যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে, এইটাও শিশিরাঙ্কের আরেকটা ডেফিনেশন। লামিয়া আক্তার, শিশিরাঙ্ক কি সবসময় 0 হয়? স্যার, আপনার কোশ্চেনটা হয় নাই। আমি এখানে যে কথাটা লিখছি সেটা হচ্ছে, আমি এটা বলছিলাম যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে, তো শুরু করছে, তাহলে শুরুর মোমেন্টে শিশিরের পরিমাণ কত? আমাদের ক্লাস শুরুর মোমেন্টে পড়ালেখার পরিমাণ কত ছিল? 0, কোনো পড়ালেখা ছিল না শুরুর মোমেন্টে। তাহলে শিশিরাঙ্ক মানে স্টার্টিং মোমেন্ট, তাইলে শিশিরাঙ্কে শিশিরের পরিমাণটা থাকবে 0। শিশিরাঙ্কে শিশিরের পরিমাণটা কি থাকবে? শিশিরের পরিমাণটা থাকবে হচ্ছে 0। এইটুকু বুঝে পাইছি আশা করি সবাই। আমরা সবাই বুঝে পাইছি, আমরা সামনে আগাইলাম। এইটুকু বুঝে পাইলে আমরা সামনে আগাইলাম। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে চলেন এবার শিশিরাঙ্কের আমরা কেতাবি সংজ্ঞাটা দেখে নেই। বইয়ের সংজ্ঞা সচরাচর একটু বোরিং হয় এই বইয়ের সংজ্ঞাগুলা। তারপরও কি বলছে কোশ্চেন, সংজ্ঞাটা পড়ে ফেলেন একদম মনোযোগ দিয়ে। কিচ্ছু লেখা লাগবে না, এইসব লাইন্স লেখা লাগবে না। আমি যা বোর্ডে লিখবো সেটা লিখবেন। আমি স্পেশালি বলে দিব কোনটা লিখতে হবে, কোনটা লিখতে হবে না। সিয়াম, লেটে ভর্তি হইছো, এই ক্লাসটা করেন বাবা, লাইভ ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, আগের গুলা আগে। ঠিক আছে, আচ্ছা। যে তাপমাত্রায়, তাহলে ফার্স্টেই কথা হচ্ছে, যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভেতরের জলীয় বাষ্প দ্বারা, তাইলে তার ভেতরের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। ঠিক আছে, আমরা শিশিরাঙ্ক সম্পর্কে জাস্ট সংজ্ঞাটা জানলাম, বেসিক আইডিয়াটা নিলাম। শিশিরাঙ্কের সংজ্ঞাটা জানলাম, বেসিক আইডিয়াটা নিলাম। এরপরে গিয়ে আমরা হচ্ছে আরো ডিটেলসে বুঝাবো, সুন্দর করে ছবি টবি এঁকে গ্রাফিক্যালি আরো সুন্দর করে বুঝাবো। ঠিক আছে, তপন স্যারের বইয়ে এইটা নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে তপন স্যারকে মেইল করে দিব, উনি যেন এটা বইয়ে অ্যাড করে নেয়। ঠিক আছে, শিশিরের পরিমাণ 0 থাকলে শিশির পরে গিয়ে জমবে, শুরুর মোমেন্টে শিশিরের পরিমাণ 0, শুরু স্টার্টিং পয়েন্ট 0, তাহলে শুরুর মোমেন্টে শিশিরের পরিমাণ নাই, 0। যত সামনে আগাবে তত শিশির জমবে। মারুফ, সম্পৃক্ত অসম্পৃক্ত বোঝো না। তুমি তাহলে আগের ক্লাসগুলো মিস করছো মারুফ, আই এম এক্সট্রিমলি সরি।
তুমি আগের ক্লাসগুলো মিস করছো। তাইলে 1 ডিগ্রি সেলসিয়াস থেকে শিশির জমবে, তাপমাত্রা বৃদ্ধি করলে বরফ হওয়ার সম্ভাবনা আছে। ইটস এ ডিফারেন্ট কেস, ইটস এ ডিফারেন্ট কেস, নট নেসেসারি। তুমি একটু অন্য লাইনে চিন্তা করতেছো, আমরা জলীয় বাষ্প থেকে পানি করতেছি, ঠিক আছে। শিশিরাঙ্কের পরে তাপমাত্রা কমাইলে শিশির জমতে শুরু করে। আমাকে বলতে দেন, লেট মি টক। আসেন আমরা শিশিরাঙ্ক সম্পর্কে বেসিক কিছু আইডিয়া নিছি। আমাকে সময় দেন আধা ঘন্টা 1 ঘন্টা, একদম ঝকঝকে তকতকে ক্লিয়ার করে দিব শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা। ওকে ফাইন, সামনে আসেন। আর্দ্রতা, এখানে গিয়ে আমরা কি পাইতেছি? হচ্ছে আর্দ্রতার কথাবার্তা। তো আর্দ্রতা এটা আসলে তেমন আহামরি কিছু না, খুবই লামসাম একটা টপিক। আর্দ্রতা নিয়ে কি বলা হয়েছে, যে কোনো বাতাস আসলে কতটুকু শুষ্ক বা কতটুকু ভিজা, কোনো বায়ু কতখানি শুষ্ক বা কতখানি ভিজা তা নির্দেশ করতে আর্দ্রতা শব্দটি ব্যবহার করা হয়। অনেক সময় শীতকালের বায়ু শুষ্ক এবং গ্রীষ্মকালের বায়ু আর্দ্র, এই ধরনের ইনফরমেশন গুলো এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, বায়ুর আর্দ্রতাকে 2 ভাবে প্রকাশ করা যায়। একটার নাম হচ্ছে পরম আর্দ্রতা, আরেকটার নাম হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এবং আমাদের বেসিক্যালি লাগেই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। মনোযোগ দিয়ে আমার সাথে লেগে থাকতে হবে, নাইলে আপেক্ষিক আর্দ্রতার কনসেপ্ট একদম ধারে কাছ দিয়েও বুঝবেন না, সবকিছু উড়াধুরা লাগবে। ঠিক আছে, মনোযোগ দিয়ে আমার সাথে থাকেন। সো আর্দ্রতার সংজ্ঞাটা আমরা পাইলাম, জাস্ট এবিসিডি সংজ্ঞা, এটা নিয়ে তেমন কোনো কথাবার্তা নাই। ওকে, সামনে আগাইলে দেখেন আমরা কি পাচ্ছি। আমরা পাচ্ছি হচ্ছে পরম আর্দ্রতা। এইটাও খুব বেশি কিছু করার নাই, এটা থেকে খুব বেশি কিছু জিনিস আসেও না, এইটার খালি সংজ্ঞাটা জেনে রাখলেই চলবে। তো এইটার সংজ্ঞার জন্য দেখেন উপরে একটা কথা বলা আছে, যে কোনো সময় কোনো স্থানের একক আয়তনের বায়ুতে যেই পরিমাণ জলীয় বাষ্প থাকে, ওইটুকু জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় তার পরম আর্দ্রতা। কিন্তু এই সংজ্ঞাটার চাইতে নিচের সংজ্ঞাটা আমার বেশি ভালো লাগে। এই সংজ্ঞাটার চাইতে নিচের সংজ্ঞাটা আমার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। কারণ কি, সাধারণত একক চলে আসছে, একক দিয়ে বুঝায় দেওয়া হচ্ছে 1 ঘনমিটার আয়তনের বায়ুতে যেই পরিমাণ বাষ্প থাকে তা বায়ুর পরম আর্দ্রতা নির্দেশ করে। তাহলে এখানে আমরা কি পাইলাম? এখান থেকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইলাম, যে মিটার কিউব 1 ঘনমিটার আয়তনের বায়ুতে যেই পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে তার পরম আর্দ্রতা, অ্যাবসোলুট হিউমিডিটি। পরম আর্দ্রতার ইংরেজি টার্মটা হচ্ছে অ্যাবসোলুট হিউমিডিটি। ঠিক আছে, ওকে ফাইন। সো এইটুকু গেল হচ্ছে আমাদের পরম আর্দ্রতার কথাবার্তা। এখান থেকে পরীক্ষায় শুধুই সংজ্ঞা আসবে, আর বেশি কিছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা আসেন এবার আপেক্ষিক আর্দ্রতা। এইবার শুরু হবে খেলাধুলা। সো খেলাধুলার শুরুতেই আমি আপনাদেরকে বললাম যে 1 মিনিট সময় নেন। আমি আপনাদেরকে কি বললাম? 1 মিনিট সময় নেন। 1 মিনিট সময় নিয়ে এই যে সংজ্ঞাটা লেখা আছে, এটা তোলার দরকার নাই, এটা বইয়েরই সংজ্ঞা। 1 মিনিট সময় নিয়ে এই সংজ্ঞাটা পড়েন। 1 মিনিট সময় নেন, সবাইকে যা বলবো, যে ইনস্ট্রাকশন দিব সেইভাবে পড়েন। দেখবেন কনসেপশন তো ক্লিয়ার হবেই, ম্যাথ ধামাধাম মিলবে। মাহাদি, একক আয়তন বলতে আমরা মিটার কিউব ধরি, কারণ মিটার কিউব হচ্ছে এসআই একক, সিস্টেম ইন্টারন্যাশনাল একক। ঠিক আছে, এসআই একক। সো আমরা সবকিছু এসআই এককে হিসাব করতে চাই, দ্যাটস ওয়াই আমরা মিটার কিউবে নেই। সবাইকে বলছি 1 মিনিট সময় নেন, 1 মিনিট সময় নিয়ে সংজ্ঞাটা পড়েন। সবাইকে বলছি 1 মিনিট সময় নেন, 1 মিনিট সময় নেন, 1 মিনিট সময় নিয়ে সংজ্ঞাটা পড়েন। সবাই 1 মিনিট সময় নিয়ে সংজ্ঞাটা পড়েন। বিশাল কথাবার্তা লিখে রাখছে এখানে, বস পানির বোতলটা আনতে পাঠাও, নিয়ে আসা উচিত ছিল, সামহাউ আই মিসড।
দেখেন অনেক কথা বলছে, কোন নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যেই পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যেই পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে, তার মানে এখানে একটা অনুপাতের ব্যাপার আছে, তাদের অনুপাতকে কি বলে? তাদের অনুপাতকে বলে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাদের অনুপাতকে কি বলে? তাদের অনুপাতকে বলে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা যাই হোক, এখানে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দেখা যাচ্ছে। আরফান ভাইকে আমরা পাইছি। আরফান ভাই বলছে এটা নাকি খুব সহজ। ওকে ফাইন। আমি তো প্রথমবার মনে হয়েছিল এই সংজ্ঞা পড়ে আমি কিছু বুঝিই নাই। আমার কাছে মনে হয়েছে যে এই সংজ্ঞার চাইতে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটিকে আমরা আরো বেটার ওয়েতে এক্সপ্রেস করতে পারি, আমরা আরো ভালোভাবে আপেক্ষিক আর্দ্রতাকে বুঝতে পারবো। তাইলে আসেন আমরা আপেক্ষিক আর্দ্রতাকে একটু ফিল করার চেষ্টা করি, বা আপেক্ষিক আর্দ্রতাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। সো আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি, এইটাকে আমরা লিখি হচ্ছে আর দিয়ে। আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি, এটাকে আমরা লিখি হচ্ছে আর দিয়ে। বাচ্চা লোক, এভরিওয়ান বি সিরিয়াস, এভরিওয়ান বি সিরিয়াস। সো আপেক্ষিক আর্দ্রতা আর সমান সমান কি? আপেক্ষিক আর্দ্রতা আর সমান সমান আমি লিখলাম উপস্থিত, উপস্থিত ডিভাইডেড বাই সম্পৃক্ত, উপস্থিত ডিভাইডেড বাই সম্পৃক্ত ইন্টু 100%। এইটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার ফার্স্ট সূত্র। এবং এই সূত্র যদি আপনার মনে রাখেন, এই সূত্র যদি আপনার মাথার মধ্যে একবার গেঁথে যায়, আপনি দেখবেন যে আপনি বুয়েট অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সার্ভাইভ করে যাইতে পারবেন। আপেক্ষিক আর্দ্রতার কোনো ম্যাথ আপনাকে আটকাইতে পারবে না। আরশাদ লিখছে আপেক্ষিক আর্দ্রতা ইকুয়ালস টু ধারণ করেছে ডিভাইডেড বাই ধারণ করতে পারে। ভেরি গুড, ভেরি গুড, ইটস এ নিউ থিং। আমি সচরাচর এইভাবে বলি না, বাট এটা একটা নিউ এক্সপ্রেশন। ভেরি গুড আরশাদ, তোমার যদি এই ব্যাপারটার সাথে পরিচয় থাকে তাইলে ভালো। ঠিক আছে, ওকে। সিদরাতুল মুনতাহা, মন খারাপ করেন না, আপনার সাথে আমরা এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, সো আপেক্ষিক আর্দ্রতা সমান কি? আপেক্ষিক আর্দ্রতা সমান হচ্ছে উপস্থিত ডিভাইডেড বাই সম্পৃক্ত ইন্টু 100%। আচ্ছা, তাইলে এখান থেকে আমি কি বলতে পারি? আমি বলতে পারি মানে কি উপস্থিত, মানে উপস্থিত কি? শরবত, লেবুর শরবত, ট্যাঙের শরবত, নাকি প্রাইভেট কার, নাকি স্মার্ট বোর্ড? কি, হোয়াট ইজ দ্য থিং? কি উপস্থিত, কি সম্পৃক্ত, সেটা আমরা জানতে চাই। তাহলে আসেন এবার আমরা এই লাইনটাকে একটু এক্সপ্লেইন করি। তাইলে আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়ালস টু, আমি লিখব আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়ালস টু, এবার আমি একটা লম্বা টান দিব, লম্বা টান দিয়ে লিখব θ°C তাপমাত্রায়, θ°C তাপমাত্রায়। এখানে θ°C লেখার মানে কি? মানে যে কোনো টেম্পারেচার হইতে পারে, যে কোনো টেম্পারেচার হইতে পারে, রুম টেম্পারেচার হইতে পারে। সো θ°C তাপমাত্রায় উপস্থিত, θ°C তাপমাত্রায় উপস্থিত বাষ্পের ভর অথবা চাপ, θ°C তাপমাত্রায় উপস্থিত বাষ্পের ভর অথবা চাপ। আমরা বাষ্পের ভর অথবা চাপ এইভাবে লিখতে পারি, কারণ আমরা কি জানি? বাষ্পচাপ আর বাষ্পের ভর এই দুইটা একটা আরেকটার সমানুপাতিক, এই দুইটা একটা আরেকটার সমানুপাতিক। তাইলে θ°C তাপমাত্রায় উপস্থিত, উপস্থিত বাষ্পের ভর অথবা চাপ ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই θ°C তাপমাত্রায়, θ°C তাপমাত্রায় সম্পৃক্ত, θ°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের ভর অথবা চাপ ইন্টু 100%। এই হচ্ছে আমার রিলেটিভ ভেলোসিটির, সরি রিলেটিভ ভেলোসিটি বলে ফেলছি আর দেখে। এই হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতার প্রথম সলিড সূত্র, এই হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতার প্রথম সলিড সূত্র। যে কোনো তাপমাত্রায় রুমে উপস্থিত বাষ্পের ভর অথবা চাপ ডিভাইডেড বাই θ°C, মানে ওই একই তাপমাত্রায়, সেম তাপমাত্রা হইতে হবে, ওই একই তাপমাত্রায়
সম্পৃক্ত বাষ্পের ভর অথবা চাপ। সো এই হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতার এক্সপ্রেশন। এখন আপেক্ষিক আর্দ্রতা আমরা কিভাবে বাইর করতে পারি, চলেন আমরা একটা এক্সাম্পল দেখি। এবং এই যে পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন, এই পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন, আমি আপনাকে জাস্ট এই পৃষ্ঠার স্ট্রাকচারটা বলে দেই যাতে আপনারা খাতায় সুন্দর করে আঁকতে পারেন। আপনারা ফার্স্ট অফ অল খাতাটাকে করে নিবেন হচ্ছে, কোনো পেজ আছে আমাদের কাছে নাই, আপনারা খাতাটাকে এরকম লম্বালম্বি থাকে না, খাতাটাকে ল্যান্ডস্কেপ করবেন, পাথালে করবেন। এবং আমি এখানে একটা বাক্স আঁকবো, এখানে একটা বাক্স আঁকবো, এখানে একটা বাক্স আঁকবো, এখানে একটা বাক্স আঁকবো। আমি বলে দিচ্ছি যে এতগুলা বাক্স আমি আঁকবো, এতগুলা বাক্স আমি আঁকবো, ঠিক আছে? সো এই পুরা খাতাটা ল্যান্ডস্কেপ হইলে ভালো হবে। নর্মালি আমরা যেভাবে লিখি সেইভাবে না লিখে খাতাটা ল্যান্ডস্কেপ করেন, ঠিক আছে? নতুন একটা পেজ নেন, নতুন একটা পেজ নেন। তাইলে আসেন আমরা শুরু করি। এই মনে করি এই হচ্ছে আমার রুমের প্রাথমিক অবস্থা, আমরা এই রুমের ভিতরে আসি, আমরা এই রুমের ভিতরে আসি। তাইলে এই রুমের টেম্পারেচার কত? থিটা ইজ ইকুয়ালস টু, রুমের টেম্পারেচার কত রে? রুমের টেম্পারেচার থিটা ইকুয়ালস টু হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে রুমের ধারণ ক্ষমতা আছে, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা, আমরা এটা নিয়ে বেশ কথাবার্তা বলছিলাম। ধারণ ক্ষমতা কত ধরে নিলাম? ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম বাষ্প। যে এই রুমটা কদ্দুর জলীয় বাষ্প ধারণ করতে পারে? এই রুমটা জলীয় বাষ্প ধারণ করতে পারে হচ্ছে 10 গ্রাম। কদ্দুর জলীয় বাষ্প ধারণ করতে পারে? 10 গ্রাম। এই পুরা জিনিসটা উঠানো লাগবে, নাইলে শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা ক্লিয়ার হবে না আপনাদের। ওকে ফাইন। তাহলে এখন আসেন রুমের ভেতরের কি অবস্থা, আমরা তো জানি না রুমের ভেতরের কাহিনী কি। তাইলে আমাকে বলে দিল যে রুমের ভিতরে বাষ্প আছে হচ্ছে 8 গ্রাম। রুমের ভিতরে বাষ্প কদ্দুর আছে? রুমের ভিতরে বাষ্প আছে হচ্ছে 8 গ্রাম। এবং এই বাষ্পের একটা চাপ আছে, তো ওই বাষ্প চাপের মান কত? আমি মনে করলাম বাষ্প চাপের মান হচ্ছে 30 মিলিমিটার মার্কারি। এটা জাস্ট একটা ধরে নেওয়া ভ্যালু, এটাকে মুখস্থ করার কিছু নাই, এটা জাস্ট একটা ধরে নেওয়া ভ্যালু। তাইলে এই পুরা সিনারিওটা আমরা ধরে নিছি, আমরা ধরে নিছি এটা একটা রুম, এটা একটা আবদ্ধ স্থান। এই স্থানের টেম্পারেচার কত? এই স্থানের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এই স্থানের টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এই রুমের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কত? এই রুমের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম। তার মানে এই রুমটা সর্বোচ্চ 10 গ্রাম জলীয় বাষ্প ধরতে পারে, ধরে রাখতে পারে। আচ্ছা, এখন রুমের ভেতরের কাহিনী কি? রুমের ভেতরের কাহিনী হচ্ছে এখানে জলীয় বাষ্প কদ্দুর আছে? জলীয় বাষ্প আছে 8 গ্রাম। তো খাইতে পারে কদ্দুর? খাইতে পারে 10 গ্রাম। খাবার পাইছে কদ্দুর? খাবার পাইছে 8 গ্রাম। তাহলে কি আরো একটু ক্ষুধা আছে না? আরেকটু ক্ষুধা আছে। তার মানে কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? তার মানে এই রুমটা ডেফিনেটলি অসম্পৃক্ত। এই রুমটা ডেফিনেটলি অসম্পৃক্ত, এটা নিয়ে কারো ডাউট আছে? এই রুমটা যে অসম্পৃক্ত, এটা নিয়ে কারো ডাউট আছে? রুমটা ডেফিনেটলি কি? রুমটা ডেফিনেটলি হচ্ছে অসম্পৃক্ত। রুমটা ডেফিনেটলি হচ্ছে অসম্পৃক্ত। ওকে ফাইন। তাহলে এই যে অসম্পৃক্ত রুম আছে, এই অসম্পৃক্ত রুমের রিলেটিভ হিউমিডিটি কত আমরা বের করতে চাই। রিলেটিভ হিউমিডিটি কত আমরা বের করতে চাই। তাইলে খেয়াল করেন, খেয়াল করেন, যখন আপনি উপরে ভর বসাবেন, নিচেও ভর বসাবেন, ভর বাই ভর অনুপাত হবে ভর এবং ভরের অনুপাত, ভর ডিভাইডেড বাই ভর। অথবা আপনি মনে করেন উপরে চাপ বসাইছেন, তাইলে নিচেও চাপ বসাবেন, অনুপাত হবে চাপ ডিভাইডেড বাই চাপ। উপরে ভর বসাইলে নিচে ভর, উপরে চাপ বসাইলে নিচে চাপ, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা আমাদের যে ছবিটা বানাইছিলাম সেটার দিকে যাই। তাহলে আপেক্ষিক আর্দ্রতা, আর শুনো এখানে কিন্তু আমি আরেকটা লাইন লিখবো, এইখানে আমি আরেকটা লাইন লিখবো, এটা লেখার জন্য জায়গা খালি রাখো, বলতে ভুলে গেছি। এইখানে আরেকটা লাইন লেখা হবে, এটা লেখার জন্য জায়গা খালি রাখো, খুব ইম্পর্টেন্ট লাইন লেখা হবে। ওকে আসেন, তাহলে আপেক্ষিক আর্দ্রতা উপস্থিত ডিভাইডেড বাই সম্পৃক্ত, উপস্থিত ডিভাইডেড বাই সম্পৃক্ত ইন্টু 100%, বা আর ইকুয়ালস টু কি? উপস্থিত ভর কদ্দুর আছে? 8 গ্রাম। তাইলে উপরে লিখে ফেলি 8,
ধারণ করতে পারে কদ্দূর 10 গ্রাম, লিখে ফেলি হচ্ছে 10, 8/10 ইন্টু 100% সমান সমান হচ্ছে 80%। তাইলে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটির ভ্যালু এই রুমের জন্য কত? এই রুমের জন্য রিলেটিভ হিউমিডিটির ভ্যালু হচ্ছে, এই রুমের জন্য রিলেটিভ হিউমিডিটির ভ্যালু হচ্ছে 80%, 80%। এর দূর পর্যন্ত বুঝতে পারছেন? থ্যাংক ইউ আফনান, সেজুতি, নুসরাত জাহান, সবাই অ্যান্সার করছিস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বুঝতেছিস? তাইলে এই রুমের আমরা কি বের করে ফেলতে পারলাম? এই রুমের আমরা আপেক্ষিক আর্দ্রতাটা বের করে ফেলতে পারলাম। এই রুমের আপেক্ষিক আর্দ্রতা বের করে ফেলতে পারলাম। এই রুমটা অসম্পৃক্ত কেন? কারণ ভাই 10 গ্রাম ধারণ ক্ষমতা, 8 গ্রাম পাইছে। ধারণ ক্ষমতা কত? 10 গ্রাম। ও 10 গ্রাম বাষ্প ধারণ করতে পারে, কিন্তু পাইছে কতদূর? 8 গ্রাম। পাইছে হচ্ছে 8 গ্রাম, তাইলে অসম্পৃক্ত, এই কারণেই অসম্পৃক্ত। ওকে, সবাই বুঝতে পারছেন, ভেরি গুড, সবাই বুঝতে পারছেন, ভেরি গুড, আই এম হ্যাপি, আলহামদুলিল্লাহ। আসেন আসেন, এবার আমরা একটু সামনে আগাই। তো সামনে আগায় আমরা যে কাজটা করব, আমরা চিন্তা করলাম, আমরা খুব ভালো চিন্তা করলাম, সেটা হচ্ছে এই রুমটা তো বাবা অসম্পৃক্ত, তাই না? এই অসম্পৃক্ত রুমটাকে, এই অসম্পৃক্ত রুমটাকে আমি চিন্তা করলাম যে এটারে আমি সম্পৃক্ত বানাবো। এই অসম্পৃক্ত রুমটারে আমি কি করব? এই অসম্পৃক্ত রুমটারে আমি সম্পৃক্ত বানাবো। তো কেমনে আমি সম্পৃক্ত বানাবো এটারে চিন্তা করতে করতে আমি ভাবলাম যে কিভাবে এই রুমটাকে সম্পৃক্ত বানানো যায়। তো রুমটাকে সম্পৃক্ত বানানোর জন্য আমি যে দুষ্টুমিটা করলাম সেটা হচ্ছে, রুমটাকে সম্পৃক্ত বানানোর জন্য আমি একটা দুষ্টুমি করলাম। কি দুষ্টুমি করলাম? আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে আমি কি করলাম? বাজারে গিয়ে আমি 2 গ্রাম জলীয় বাষ্প কিনে আনলাম। ঠিক আছে, 2 গ্রাম বাষ্প আমি কি করছি? কিনে আনছি। বাজারে গেলে এরকম জলীয় বাষ্প কিনতে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করেন, রুমের বাইরের কোনো কিছু চেঞ্জ হয় নাই। রুমের টেম্পারেচার কত ছিল? রুমের টেম্পারেচার ছিল 25°C এবং ধারণ ক্ষমতা কত ছিল? ধারণ ক্ষমতা ছিল হচ্ছে 10 গ্রাম। ধারণ ক্ষমতা কত ছিল? ধারণ ক্ষমতা ছিল হচ্ছে 10 গ্রাম। মনোযোগ দেন প্লিজ, বাচ্চা লোক, মনোযোগ দেন। আজে বাজে কমেন্ট করেন না, আজে বাজে কমেন্ট করেন না, হারায় যাবেন, বুঝবেন না, পরে মানে বলতে খারাপ লাগে, পরে মারা খাবেন। মারা খাওয়ার দরকার আছে? যেটা বলতেছি সেটা বুঝেন। তো আমি বাজার থেকে বাষ্প কিনি নাই, বাট সহজ বাংলা কথায় আমি যেই কাজটা করছি সেই কাজটা হচ্ছে যে আমি বাহির থেকে 2 গ্রাম বাষ্প রুমের ভিতর ঢুকাই দিছি। আমি বাহির থেকে কি করছি? বাহির থেকে আমি 2 গ্রাম বাষ্প রুমের ভিতরে পেনিট্রেট করছি, চাপায়ে ঢুকাই দিছি 2 গ্রাম বাষ্প। তাহলে 2 গ্রাম বাষ্প যদি ঢুকায় দেই, তাইলে আগে বাষ্প ছিল কদ্দুর? 8 গ্রাম। তাইলে এখন রুমের মধ্যে বাষ্প আছে কদ্দুর? 8 গ্রাম ছিল বাষ্প, আগে কদ্দুর ছিল? 8 গ্রাম। আপনি কতটুক বাষ্পকে ঠেলে ঢুকাইছেন রুমের ভিতরে? 2 গ্রাম বাষ্পকে আপনি ঠেলে ঢুকাইছেন। তাইলে রুমের ভিতরে এখন বাষ্প কদ্দুর আছে? রুমের ভিতরে বাষ্প আছে হচ্ছে 10 গ্রাম। এটা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? রুমের ভিতরে এখন বাষ্পের পরিমাণ কত? রুমের ভিতরে বাষ্পের পরিমাণ হচ্ছে 10 গ্রাম। ভেরি গুড, সাবাস সাবাস, লাভ ইউ বাচ্চা লোক। আচ্ছা, এখন খেয়াল করেন, বাষ্পের ভর বৃদ্ধি পাইছে না? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাষ্প ছিল কদ্দুর? 8 গ্রাম। 8 গ্রামের বদলে কি হয়ে গেছে? 10 গ্রাম। তাইলে বাষ্পের ভর বৃদ্ধি পাইছে। ভর বৃদ্ধি পাইলে চাপের মান কি হবে? ভর বৃদ্ধি পাইলে চাপের মানও বৃদ্ধি পাবে, কারণ আমরা এইরকম একটা সম্পর্ক আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখে আসছি, বাষ্পচাপ ইজ প্রপোর্শনাল হচ্ছে বাষ্পের ভর। কথা হইছে না এরকম সম্পর্ক নিয়ে? বাষ্পের চাপ ইজ প্রপোর্শনাল হচ্ছে বাষ্পের ভর। সো বাষ্পের ভর বৃদ্ধি পাইলে চাপও বাড়বে। এখন ডিরেক্ট সমানুপাতিক সূত্র ইউজ করলাম না, ডিরেক্ট সমানুপাতিক সূত্রটা আমরা ইউজ করলাম না। এখানে ছিল কদ্দুর? 30 ছিল। তো তাইলে আমি ধরে নিলাম, জাস্ট ধরে নিচ্ছি বৃদ্ধি পাবে, এটা সবাই বুঝছেন, সবাই বুঝছেন বৃদ্ধি পাবে। তাইলে আমি ধরে নিলাম যে এখন বাষ্পচাপের মান হচ্ছে কত? এখন বাষ্পচাপের মান হচ্ছে 36 মিলিমিটার মার্কারি, 36 মিলিমিটার মার্কারি। এইটা শুধু আমরা ধরে নিছি, আর কিছু না। আচ্ছা, তাইলে এখন আসেন কাজের কথায় আসেন। কাজের কথা কি? ফার্স্ট কথা হচ্ছে
কাজের কথায় আসি। কাজের কথার মধ্যে প্রথম কথা হচ্ছে এই রুমটা 10 গ্রাম ধারণ ক্ষমতা ছিল, 10 গ্রাম বাষ্প সে পাইছে, তাইলে এই রুমটা সম্পৃক্ত, এইটা নিয়ে আপনাদের কারো ডাউট থাকা উচিত না। রুমের মধ্যে ধারণ ক্ষমতা কত? রুমের মধ্যে ধারণ ক্ষমতা হচ্ছে 10 গ্রাম। বাষ্প খাইছে কদ্দুর? বাষ্প পাইছেও কদ্দুর? 10 গ্রাম। তাইলে 10 গ্রাম ক্ষুধা লাগছিল, 10 গ্রাম পাইছে, তার মানে সে তার পেট ভর্তি, স্যাটিসফাইড, সম্পৃক্ত, স্যাচুরেটেড। তাহলে মনে রাখেন যে কোনো সম্পৃক্ত রুমের রিলেটিভ হিউমিডিটি কত? আমরা কি লিখব? উপস্থিত ডিভাইডেড বাই সম্পৃক্ত ইন্টু 100%। তো উপস্থিতের পরিমাণ কত? 10/10 ইন্টু 100%, তার মানে হচ্ছে 100%। তাইলে এখান থেকেও আমরা একটা শিক্ষা পাইলাম, আমরা একটা জ্ঞান পাইলাম যে কোনো একটা রুম যদি সম্পৃক্ত হয় তাইলে তার রিলেটিভ হিউমিডিটি হবে কি? রিলেটিভ হিউমিডিটি হবে হচ্ছে 100%। যে কোনো একটা রুম যদি সম্পৃক্ত হয়, যে কোনো একটা রুম যদি সম্পৃক্ত হয় তাহলে তার রিলেটিভ হিউমিডিটির পরিমাণটা হবে হচ্ছে 100%। এইটুকু বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন বাচ্চা লোক? এইটুকু বুঝতে পারছেন? এইটুকু নিয়ে কারো কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি, প্রশ্ন, জিজ্ঞাসা, আটকাই গেছেন, বুঝি নাই, পারি নাই, এরকম কোনো কিছু আশা করি নাই। তাহলে এইবার আমার যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা লেখার জন্য আমি জায়গা বেশি রাখি নাই। এই প্রশ্নটা লেখার জন্য আমার একটু জায়গা রাখা উচিত ছিল। ওকে ফাইন, আসেন সবাই একটু মনোযোগ দেন। তাহলে রুম সম্পৃক্ত হয়েছে বাচ্চা লোক, আমরা রুম সম্পৃক্ত বানাইতে পারছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার হয়েছে, রুম সম্পৃক্ত বানাইতে পারছি, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে এই যে রুমের টেম্পারেচারটা আছে, এই যে এই রুমের টেম্পারেচারটা আছে, থিটা ইকুয়ালস টু 25 ডিগ্রি সেলসিয়াস, থিটা ইকুয়ালস টু 25 ডিগ্রি সেলসিয়াস। আমার কোশ্চেনটা হচ্ছে এই টেম্পারেচারটা কি শিশিরাঙ্ক নাকি শিশিরাঙ্ক না? এই টেম্পারেচারটা কি শিশিরাঙ্ক নাকি শিশিরাঙ্ক না? এই 25 ডিগ্রি সেলসিয়াস বুঝে শুনে অ্যান্সার দিবেন। এই 25 ডিগ্রি সেলসিয়াস এইটা কি শিশিরাঙ্ক নাকি শিশিরাঙ্ক না? সাবরিনা না বলছো, ওকে ফাইন। সৈয়দ শাহরিয়ারও না বলছো, নো বলছেন, না বলছেন, হাসান নো বলছেন, তারপর আরো দু একজন না বলছেন, নো বলছেন, আব্দুল্লাহ না বলছেন। ওকে ফাইন, তাইলে মাশাআল্লাহ আপনাদের অনেকেরই কনসেপশন ক্লিয়ার আছে বলেই আমি বিশ্বাস করে নিতে বাধ্য হচ্ছি, কারণ এত কারেক্ট অ্যান্সার সচরাচর স্টুডেন্টরা দেয় না। এই যে টেম্পারেচার আছে 25 ডিগ্রি সেলসিয়াস, যদিও রুমটা সম্পৃক্ত, মার্ক মাই ওয়ার্ড, যদিও রুমটা সম্পৃক্ত, তারপরও এই যে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, এইটা বেসিক্যালি শিশিরাঙ্ক না, এইটা শিশিরাঙ্ক না। বুঝাইতে পারছি? এইটা শিশিরাঙ্ক না। কেন এইটা শিশিরাঙ্ক না? না লেখার জায়গা পাইতেছি না। এইটা শিশিরাঙ্ক না, এইটা হচ্ছে আমাদের কথা। এই যে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, এইটা শিশিরাঙ্ক না। গুড। এখন কোশ্চেন আসে কেন এইটা, কেন শিশিরাঙ্ক না? এইটা কেন শিশিরাঙ্ক না? তাহসিনা আপু আপনি ভুল উত্তর দিয়েছেন, তাহসিনা আপু আপনি ভুল উত্তর দিয়েছেন, আপনার কনসেপশনটা ভুল হচ্ছে। শিশিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস হয়, এইসব এইসব হবে না। কেন এটা শিশিরাঙ্ক না? কেন এটা শিশিরাঙ্ক না? ওয়াও, ব্রিলিয়েন্ট অ্যান্সার, ব্রিলিয়েন্ট অ্যান্সার, আই লাভ ইউ, লাভ ইউ বাচ্চা। সামাদ আহমেদ, সামাদ আহমেদ, সামাদ আহমেদ, গ্রেট অ্যান্সার, গ্রেট অ্যান্সার। খালি সামাদের কাছ থেকে অ্যান্সার পাইছি, সামাদের কাছ থেকে অ্যান্সার পাইছি, এই যে সিয়ামের কাছ থেকে অ্যান্সার পাইছি, সামাদ এবং সিয়ামের কাছ থেকে অ্যান্সার পাইছি, সামাদ এবং সিয়ামের কাছ থেকে অ্যান্সার পাইছি। তানজিলা আক্তার, তানজিলা আক্তারের কাছ থেকে অ্যান্সার পাইছি, তানজিলা আক্তারের কাছ থেকে অ্যান্সার পাইছি। গুড, ভেরি গুড, ভেরি গুড বাচ্চা লোক। আমরা একটু শিশিরাঙ্কের বেসিক ডেফিনেশনটায় চলে আসি, যেই সংজ্ঞাটা আমি দিছিলাম।
যেই সংজ্ঞাটা আমি দিছিলাম, কি বলছিলাম যে তাপমাত্রায়, মার্ক মাই ওয়ার্ড প্লিজ, আবারও প্রথম স্লাইডে ফেরত আসছি, বলছি যে সবগুলা স্লাইড যখন একসাথে পড়ানো হয়ে যাবে তখন দেখবেন একদম সাফা কিরকিরা হয়ে গেছে। যে তাপমাত্রায় যা আছে তাই নিয়ে স্যাচুরেটেড বা স্যাটিসফাইড, তার মানে রুমের ভিতরে যতটুকু জলীয় বাষ্প রয়েছে ওইটুকু দিয়েই সম্পৃক্ত হইতে হবে। রুমের ভিতরে যতটুকু জলীয় বাষ্প রয়েছে ওইটুকু দিয়েই রুমটাকে স্যাটিসফাইড বা স্যাচুরেটেড হইতে হবে। তাইলে এবার আমরা চলে আসি আমাদের ছবিতে। রুমের ভিতরে খেয়াল করেন, কলম কই গেল আমার, রুমের ভিতরে জলীয় বাষ্প ছিল কতটুক? রুমের ভিতরে জলীয় বাষ্প ছিল 8 গ্রাম। রুমের ভিতরে জলীয় বাষ্প ছিল কদ্দুর? 8 গ্রাম। আপনি কি করছেন, বাইরে থেকে 2 গ্রাম জলীয় বাষ্প ঢুকায় দিছেন। বাইরে থেকে 2 গ্রাম জলীয় বাষ্প ঢুকায় দিলে রুমটা সম্পৃক্ত হবে, সেটা ঠিক আছে। আপেক্ষিক আর্দ্রতা 100%, সেইটাও ঠিক আছে, কিন্তু এই টেম্পারেচারটাকে শিশিরাঙ্ক বলতে পারবো না। কেন পারবো না? কারণ এক্সট্রা বাষ্প অ্যাড করছি। আমরা ভুল করছি কোথায়? আমরা এক্সট্রা বাষ্প অ্যাড করে দিছি। এক্সট্রা বাষ্প অ্যাড করলে শিশিরাঙ্কে পৌঁছানো যাবে না। এক্সট্রা বাষ্প অ্যাড করলে শিশিরাঙ্কে পৌঁছানো যাবে না। ওকে ফাইন, তাইলে আমরা একটা উপায়ে ব্যর্থ হইলাম। এবার আমরা আরেকটা ধান্দা করি, চলেন। এবার আমরা কি করতে পারি এটা দেখি আপনাদের কাছ থেকে। আমি আশা করতেছি, আমার ধারণা এই ব্রিলিয়ান্ট বাচ্চা কাচ্চারা আমাকে সেই অ্যান্সারটাও প্রপারলি দিয়ে দিবে বলেই আমি আশা করছি। তাহলে আমরা বুঝলাম, আমরা কি বুঝলাম, যে আমরা বাষ্প অ্যাড করে রুমকে সম্পৃক্ত করতে পারবো, কিন্তু রুমকে আমরা কি করতে পারবো না, রুমকে আমরা শিশিরাঙ্কে নিতে পারবো না। তাইলে আমরা কি করব? তার মানে শিশিরাঙ্কে পৌঁছানোর জন্য প্রথম কেস হচ্ছে বা প্রথম কাহিনী হচ্ছে, আপনি রুমের ভেতরের কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আরফান, লেট মি টক, লেট মি ফিনিশ, দেন আপনি কোয়েশ্চেন করেন। আমি যেটা বলতেছি, শিশিরাঙ্কে পৌঁছানোর জন্য আমরা কি করতে পারবো না, রুমের ভিতরের বাষ্পের পরিমাণটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। সাবাস সাকিব, সাবাস সামাদ। সামাদ তুই কোন কলেজ? সামাদ ভাইয়া তুই কোন কলেজ আমাকে একটু জানাতো। সামাদ কোন কলেজ? গুড, ভেরি গুড। সেজুতি, রিপা, ভেরি গুড। তার মানে রুমের ভিতরে বাষ্প ছিল কদ্দুর? 8 গ্রাম। এই 8 গ্রাম বাষ্পই থাকবে এবং বাষ্প চাপের মান কত ছিল? 30 মিলিমিটার মার্কারি। তাইলে এই 30 মিলিমিটার মার্কারি থাকবে। এখন আমরা কিভাবে এই রুমটাকে সম্পৃক্ত বানাইতে পারি? কারণ রুমের ধারণ ক্ষমতা তো দেওয়া ছিল 10 গ্রাম, কিন্তু তারপরও আমাকে বলতেছে যে না, তোমাকে এক্সট্রা খাবার দেওয়া যাবে না, তুমি এর মধ্যেই স্যাচুরেটেড হও, এর মধ্যেই তুমি স্যাটিসফাইড হয়ে যাও। তাইলে কি করব আমরা কি উপায় করতে পারি? সো অনেকেই বলছেন আমরা ধারণ ক্ষমতা হ্রাস করব। ভেরি গুড অ্যান্সার। আমরা কি করব? আমরা হচ্ছে ধারণ ক্ষমতা হ্রাস করব। সো ধারণ ক্ষমতা, প্রেসার না, কোনো প্রেসারের কাহিনী এখানে নাই। এরকম একটা আইডিয়াও আমাদের প্রিভিয়াস ক্লাসের ভিতরে ছিল যে ধারণ ক্ষমতা ইজ প্রপোর্শনাল হচ্ছে তাপমাত্রা। ধারণ ক্ষমতাটা কি? ধারণ ক্ষমতাটা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। তাইলে ধারণ ক্ষমতা বাড়লে তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়বে, তাপমাত্রা কমাইলে ধারণ ক্ষমতা কমবে। তার মানে আমরা যদি এই জায়গায় টেম্পারেচার ডিক্রিজ করি -θ°C, মানে যে কোনো একটা পরিমাণ টেম্পারেচার আমরা যদি কমায় দেই, কিভাবে কমাবো? আমরা টেম্পারেচারটাকে এমন ভাবে কমাবো যেন ওই টেম্পারেচারের জন্য রুমের ধারণ ক্ষমতা হয় 8 গ্রাম। ওই রুমের ধারণ ক্ষমতা কত হয়? 8 গ্রাম। তাইলে আমি ধরে নিলাম যে রুমের বর্তমান টেম্পারেচার কত। সাপোজ রুমের বর্তমান টেম্পারেচার হচ্ছে 20°C।
রুমের বর্তমান টেম্পারেচার কত? রুমের বর্তমান টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাইলে এই রুমটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? এই রুমটা ডেফিনেটলি সম্পৃক্ত, এটা নিয়ে কারো ডাউট আছে? রুমটা সম্পৃক্ত। কেন? 8 গ্রাম ক্ষুধা লাগছিল, খাদ্য পাইছে কদ্দুর? 8 গ্রাম। 8 গ্রাম ক্ষুধা লাগছিল, 8 গ্রামই খাবার পাইছে। ঠিক আছে? নিয়ন দাস ভুল হয়ে গেছে ভাই, আন্তরিকভাবে দুঃখিত। সো রুমটা সম্পৃক্ত, এটা নিয়ে কোনো ডাউট নাই। তাইলে সম্পৃক্ত রুমের আপেক্ষিক আর্দ্রতার ভ্যালু কত হবে? সম্পৃক্ত রুমের আপেক্ষিক আর্দ্রতার ভ্যালু হবে 100%। সম্পৃক্ত রুমের আপেক্ষিক আর্দ্রতার ভ্যালু হবে কত? 100%। তাইলে এইবার আমাকে বলেন বাচ্চা লোক, এই যে টেম্পারেচারটা দেখতে পাচ্ছি, থিটা ইকুয়ালস টু 20 ডিগ্রি সেলসিয়াস, এইটাকে কি আমরা শিশিরাঙ্ক বলতে পারি নাকি পারি না? এটাকে আমরা শিশিরাঙ্ক বলতে পারি নাকি পারি না? গুড। অলরেডি সিয়াম, ইশরাত সুলতানা, নাজমুল, সঞ্জিদা অনেকেই আমাকে বলতেছো। খেয়াল করেন কেন এই টেম্পারেচারটা শিশিরাঙ্ক। কারণ কক্ষ তাপমাত্রায় উপস্থিত বাষ্প কদ্দুর ছিল? 8 গ্রাম। এখনো বাষ্প কদ্দুর আছে 8 গ্রাম, কিন্তু রুমটা কি হয়ে গেছে? সম্পৃক্ত। তাহলে এই যে টেম্পারেচারটা আছে, এই টেম্পারেচারটাকে আমরা কি বলবো? এই টেম্পারেচারটাকে আমরা বলবো হচ্ছে শিশিরাঙ্ক। এই টেম্পারেচারটাকে আমরা কি বলবো? এই টেম্পারেচারটাকে আমরা বলবো হচ্ছে শিশিরাঙ্ক। বুঝতে পারছেন? এদূর যদি বুঝতে পারেন ভাই, আপনি মেলা দূর আগায় গেছেন। আপনি শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতার কনসেপ্টের মোটামুটি 75% বুঝে ফেলছেন। 75% বুঝে ফেলছেন। চাপ কেন বাড়বে? চাপ বাড়বে কেন? বাষ্পের ভরের তো পরিবর্তন হয় নাই। বাষ্পের চাপ কেন পরিবর্তন হবে? শাহানা আপু, তোর সাথে আমার খুব শত্রুতা আছে, পূর্বজন্মের দুশ্মনী আছে, এই জন্য আমি তোর নাম পড়ি নাই। আর কি কমু ভাই, এখানে তাপমাত্রার কোনো ফ্যাক্টরি নাই। তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, কেলভিন এগুলো নিয়ে কোনো টেনশন করারই দরকার নাই। অসম্পৃক্তটা শিশিরাঙ্ক, ভাই বুঝি নাই, আপনার কোয়েশ্চেনটাই বুঝি নাই। শাফিন মল্লিক, অসম্পৃক্তটা শিশিরাঙ্ক মানে কি বললেন? শিশিরাঙ্ক মানে হচ্ছে একটা টেম্পারেচার। শিশিরাঙ্ক মানে অলওয়েজ হচ্ছে একটা টেম্পারেচার। সো এটা ছিল কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এই রুমে বাষ্প কদ্দুর ছিল 8 গ্রাম। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই 8 গ্রাম বাষ্প নিয়েই রুমটাকে সম্পৃক্ত বানাইতে হবে। তাহলে কিভাবে এটা করতে পারি? টেম্পারেচার কমাইতে হবে। কেমন টেম্পারেচার কমাবো আমরা? কারণ আমরা জানি তাপমাত্রা কমাইলে ধারণ ক্ষমতা কমে যায়। তাইলে তাপমাত্রা কমাইছি, তাহলে ধারণ ক্ষমতা কমে যাবে। তো আগে ধারণ ক্ষমতা কত ছিল? 25 ডিগ্রির জন্য ধারণ ক্ষমতা ছিল 10 গ্রাম। তো আমি ধরে নিছি 20 ডিগ্রির জন্য ধারণ ক্ষমতা হচ্ছে 8 গ্রাম। মানে এটা জাস্ট ধরে নিছি। তাহলে 8 গ্রাম ধারণ ক্ষমতা, রুমের ভেতরে 8 গ্রাম বাষ্প আছে, বাষ্প চাপও যা ছিল তাই থাকবে, কারণ বাষ্পের ভরের পরিবর্তন হয় নাই। তাইলে বাষ্পের চাপেরও পরিবর্তন হবে না। তাহলে এই যে টেম্পারেচার, এই রুমের এইটাকে আমরা শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বলতে পারবো। টেম্পারেচার কমানো এটা আহামরি কি ব্যাপার? বরফ দিয়ে চারপাশে ঢালে দিলেই তৈল, তাপমাত্রা কমে যাবে। এটা এমন আহামরি কি ব্যাপার? ঠান্ডা পানি দিলেন, টেম্পারেচার কমে যাবে। আপনি তো বলছিলেন টি কনস্ট্যান্ট ফার্স্ট স্লাইডে। না, আমি এরকম কোনো কথা বলি নাই। আপনি চাইলে আমি ফার্স্ট স্লাইড আবার দেখাবো। উপস্থিত বাষ্প না বাড়িয়ে তাপমাত্রা কমায় ধারণ ক্ষমতা কমালে শিশিরাঙ্ক হবে। ইয়েস, এটাই বলছি আরফান, এটাই বলছি। উপস্থিত বাষ্পকে বাড়াইতে পারবো না। বাষ্প 8 গ্রাম ছিল, 8 গ্রামই থাকতে হবে। বাষ্প বাড়াইলে শিশিরাঙ্ক হবে না। তাহলে কি করতে হবে? তাপমাত্রা কমায় রুমের ধারণ ক্ষমতা কমাইতে হবে। তাইলে যে টেম্পারেচারটা পাবো সেটাকে আমরা শিশিরাঙ্ক বলবো। বুঝতে পারছেন এইটুকু? সবাই বুঝতে পারছেন? ঠিক আছে, সবাই বুঝতে পারছেন?
হ্যাঁ, চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, খুবই গ্লোরিয়াস একটা পেজ হয়েছে, চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন প্লিজ। আই উড এক্সট্রিমলি লাভ দ্যাট। খুব লাল নীল বেগুনি হলুদ সবুজ মার্কা একটা পেজ হয়েছে, একটা স্ক্রিনশট নিয়ে নেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন, নিছেন নিছেন স্ক্রিনশট। লাভ ইউ বাচ্চা লোক, লাভ ইউ লাভ ইউ। আরো কনসেপশন বাকি আছে, কনসেপশন মাত্র শুরু হয়েছে, কনসেপশন মাত্র শুরু হয়েছে। আসেন, খেলা আছে, খেলা বাকি আছে, খেলা বাকি আছে। আরো মনোযোগ দেন, মনোযোগ দেন, আমাকে মনোযোগ দেন, আমি আরো ভালো ভালো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলবো। আসেন, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথাগুলো এবার শুনি, আসেন ইম্পর্টেন্ট কথাগুলো শুনি এবার। সবাই প্লিজ আবারও কলম টলম ছেড়ে দেন, কলম ফালায় দেন হাত থেকে, যখন কলম তোলা লাগবে আমি বলবো। মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকায় থাকেন, মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকায় থাকেন। খেয়াল করেন, এই থিটা ডিগ্রি সেলসিয়াসটা কি ছিল? থিটা ডিগ্রি সেলসিয়াসটা ছিল কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার। থিটা ডিগ্রি সেলসিয়াসটা কি ছিল? কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার। আর এই থিটাটা কি? এই থিটাটা হচ্ছে শিশিরাঙ্ক। সবাই বি কেয়ারফুল, সবাই বি কেয়ারফুল প্লিজ। তাহলে খেয়াল করেন, রুম টেম্পারেচার, সবাইকে বলবো মনোযোগ দিয়ে আমার কথা শুনেন। রুম টেম্পারেচারে, প্লিজ ইম্পর্টেন্ট কথা, রুম টেম্পারেচারে, রুমের মধ্যে, রুম টেম্পারেচারে রুমের মধ্যে বাষ্পের পরিমাণ কত? বাষ্পের পরিমাণ 8 গ্রাম। রুমের মধ্যে কদ্দুর বাষ্প আছে? 8 গ্রাম বাষ্প আছে। বাষ্পের চাপ কত? 30 মিলিমিটার মার্কারি। বাষ্পের চাপ কত? 30 মিলিমিটার মার্কারি। তাইলে কক্ষ তাপমাত্রায় রুমের মধ্যে বাষ্প আছে 8 গ্রাম এবং বাষ্পের চাপ কত? 30 মিলিমিটার মার্কারি। ওকে ফাইন, দেখাই যাচ্ছে। এবার চলে আসেন শিশিরাঙ্কের কাছে। কোথায় চলে আসলাম? শিশিরাঙ্কের কাছে। তাইলে শিশিরাঙ্কের কাছে এসেও আমি দেখতে পাচ্ছি রুমের মধ্যে বাষ্প আছে কদ্দুর? 8 গ্রাম। রুমের মধ্যে বাষ্প কদ্দুর আছে? 8 গ্রাম। এবং বাষ্পচাপ কত? 30 মিলিমিটার মার্কারি। তাইলে এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? এখানেও বাষ্প আছে 8 গ্রাম, এখানেও বাষ্প আছে 8 গ্রাম। এখানে বাষ্পচাপ 30 মিলিমিটার মার্কারি, এখানেও বাষ্পচাপ 30 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, একটা ছোট পার্থক্য আছে যেটা আমি চাইলে বলতে পারি, এখানে জিনিসটা ছিল অসম্পৃক্ত। এখানে জিনিসটা কি ছিল? অসম্পৃক্ত। এখানে জিনিসটা হয়ে গেছে কি? সম্পৃক্ত। তাপমাত্রার দিকে চিন্তা করার এখন দরকার নাই বাবুরা, বাচ্চা লোক, তাপমাত্রার দিকে চিন্তা করার দরকার নাই। আপনি শুধু রুমের ভিতরে ফোকাস করেন। আমি আপনার তাপমাত্রা নিয়ে তো, তাপমাত্রার কথা তো আমি আপনারে কই নাই, তাপমাত্রার কথা আমি আপনারে কইছি? আমি কইছি খালি রুমের ভিতরের দিকে তাকান। রুমের ভিতরে বাষ্প আছে কদ্দুর? 8 গ্রাম। এখানে রুমের ভিতরে বাষ্প আছে কদ্দুর? 8 গ্রাম। এখানে বাষ্পচাপ কত? 30 মিলিমিটার মার্কারি। এখানেও বাষ্পচাপ কত? 30 মিলিমিটার মার্কারি। তাইলে কি রুম টেম্পারেচারে যা আছে, কক্ষ তাপমাত্রায় যা আছে, আর শিশিরাঙ্কে যা আছে, এই দুইটার পরিমাণ সমান? এটা কি বলা যায়? এই দুইটার পরিমাণ সমান। কক্ষ তাপমাত্রায় উপস্থিত বাষ্পের ভর বা চাপ শিশিরাঙ্কে উপস্থিত বাষ্পের ভর বা চাপের সমান। ভাইয়া কি বলছি সেটা লিখে দিব, আমি কি বলছি সেটা লিখে দিব সুন্দর করে। বা যেটা বলতেছি, কক্ষ তাপমাত্রায় উপস্থিত বাষ্পের ভর বা চাপ শিশিরাঙ্কে উপস্থিত বাষ্পের ভর বা চাপের সমান। তাইলে আসেন, আসেন আমরা চলে যাই, আমরা আমাদের এই পৃষ্ঠার কাছে ফেরত আসি। এই পৃষ্ঠার কাছে ফেরত আসি, আমরা এখান থেকে লিখব বা আর ইজ ইকুয়ালস টু হচ্ছে, ফার্স্টে আমি নিচের লাইনটা লিখে ফেলবো। নিচের লাইনটা লিখবো থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের, সম্পৃক্ত বাষ্পের ভর অথবা চাপ, সম্পৃক্ত বাষ্পের ভর অথবা চাপ। তাইলে নিচেরটার কোনো পরিবর্তন আমরা করি নাই, নিচেরটা যা ছিল তাই আছে। কিন্তু উপরেরটায় খেয়াল করেন, উপরেরটায় খেয়াল করেন, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত
বাষ্পের ভর বা চাপ। এখন খেয়াল করেন θ°C তাপমাত্রায় উপস্থিত বাষ্পের ভর অথবা চাপ শিশিরাঙ্কে উপস্থিত বাষ্পের ভর অথবা চাপের সমান। তাহলে এই লাইনে আমরা লিখতে পারি শিশিরাঙ্কে উপস্থিত, এবং শিশিরাঙ্কে যেটা উপস্থিত সেইটাই সম্পৃক্ত। শিশিরাঙ্কে উপস্থিত সম্পৃক্ত বাষ্পের ভর অথবা চাপ ইন্টু 100%। বলেন বুঝছেন কিনা? এবং এই যে লাস্ট লাইনটা লিখলাম, এইটা দিয়েই আপনার অঙ্ক করতে হবে। এই নিচের ফর্মুলা দিয়েই আপনার অঙ্ক করা লাগবে। স্যার আপনি ফার্স্ট স্লাইডে লিখছেন যে টেম্পারেচারই আছে, তা নিয়েই স্যাটিসফাইড, তাহলে টেম্পারেচার কমালে হবে। হ্যাঁ, টেম্পারেচার কমালে হবে। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, উপস্থিত বাষ্প দিয়ে সম্পৃক্ত করতে হবে। আমার একটাই লক্ষ্য উদ্দেশ্য আছে, উপস্থিত বাষ্প দিয়ে সম্পৃক্ত করতে হবে। এইটাই আমার লক্ষ্য উদ্দেশ্য, উপস্থিত বাষ্প দিয়ে সম্পৃক্ত করব, আর কিচ্ছু চাই না। যদ্দূর উপস্থিত আছে সেটা দিয়ে সম্পৃক্ত করব। ঠিক আছে? আবু সাফিন, আপনি খুবই আননেসেসারি একটা টেক্সট করতেছেন। এই টেক্সটের কোনো রিপ্লাই আমি দিব না, বা অন্য কোনো টিচারও দিবে কিনা আমি জানি না। ঠিক আছে, বুঝতে পারছেন? শাহরিয়ার কোন জায়গাটা বুঝেন নাই? কক্ষ তাপমাত্রায় উপস্থিত বাষ্পের ভর অথবা চাপ শিশিরাঙ্কে উপস্থিত সম্পৃক্ত বাষ্পের ভর অথবা চাপের সমান। কক্ষ তাপমাত্রায় উপস্থিত বাষ্পের ভর অথবা চাপ শিশিরাঙ্কে উপস্থিত বাষ্পের ভর অথবা চাপের সমান। নয়ন বিশ্বাস, তাপমাত্রা না কমালে শিশিরাঙ্ক আসবে না। কিন্তু স্যার টেম্পারেচার বাড়ালে চাপ বেড়ে যায়। আব্দুল্লাহ, তুমি অনেক দূরে আছো। আমরা গ্যাস নিয়ে কথা বলতেছি না। দেয়ার আর ডিফারেন্সেস। দেয়ার ইজ ওয়ান থিং, ইটস কল্ড গ্যাস, অ্যান্ড অ্যানাদার থিং, ইটস কল্ড ভেপার, বাষ্প। আমরা বাষ্প নিয়ে কথা বলতেছি। আমার ধারণা তুমি এখনো আদর্শ গ্যাসের সূত্রে পড়ে আছো। আরফান, অঙ্ক করাবো ইনশাল্লাহ, ক্লিয়ার হবে। অঙ্ক করাবো ইনশাল্লাহ। তাইলে আসেন। ও আরেকটা জিনিস, এই যে এটা তো শিশিরাঙ্ক, আরো একটা কনসেপশন ক্লিয়ার করে দেই। কনসেপশন বাকি আছে রে বাবা, অঙ্ক করার জন্য অস্থির। কনসেপশন ক্লিয়ার হইলো না, অঙ্ক করে উল্টায় ফেলবে সব ব্যারিস্টার। হ্যাঁ, সব আইআইটি তে চান্স পাবো ইনশাল্লাহ। আসেন, যেটা বুঝাচ্ছি এটা বুঝেন, ফাঁকিবাজি করেন না। শিশিরাঙ্কের টেম্পারেচার কত? 20°C। শিশিরাঙ্কের টেম্পারেচার কত? 20°C। বাষ্প আছে কদ্দুর? এই বাচ্চা লোক কথা শুনো, বাষ্প আছে কদ্দুর? 8 গ্রাম। কদ্দুর বাষ্প আছে? 8 গ্রাম। তো 8 গ্রাম বাষ্প আছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই রুমের মধ্যে শিশির আছে কতটুকু? আমি কি জিজ্ঞেস করছি? এই রুমের মধ্যে শিশিরের পরিমাণ কত? তো আলটিমেটলি তো এই রুমে কোনো শিশির নাই, এখনো তো শিশির জমে নাই, এখনো শিশির জমছে। এই 8 গ্রাম পুরাটাই কি? এই 8 গ্রাম পুরাটাই হচ্ছে বাষ্প। এই 8 গ্রাম পুরাটাই কি? বাষ্প। তাইলে এই রুমের মধ্যে কোনো শিশির আছে? এই রুমের মধ্যে কোনো শিশির জমা পড়ে নাই এখনো পর্যন্ত এই রুমের মধ্যে কোনো শিশির জমা পড়ে নাই। সো খেয়াল করেন, এইখানে আমরা যে কথাটা বলছিলাম, কি বলছিলাম আমরা বলছিলাম যে শিশিরাঙ্কে শিশিরের পরিমাণ 0 থাকবে। শিশিরাঙ্কের তাপমাত্রায়, যখন আমরা শিশিরাঙ্কের তাপমাত্রায় উন্নীত হব, তখন শিশিরের পরিমাণ হবে 0। যদি রুমের ভিতরের বেশি আর বাইরের যদি কম হয়, এরকম হয় না মিমাপু, এরকম হয় না। আর ওইটা একটু ডিফারেন্ট কেস। যদি অঙ্ক করতে গিয়ে, অ্যাডমিশনের অঙ্ক করতে গিয়ে ওইরকম হায়ার স্টাডিজ করা লাগে আমরা করব, বাট
রাইট নাও নট নেসেসারি। ওকে ফাইন, আমরা মোটামুটি অনেকটুকু অংশ ক্লিয়ার করে ফেলছি, রিলেটিভ হিউমিডিটি টিউমিডিটি সব আমরা বুঝে ফেলছি। লাস্ট এখান থেকে আরেকটা বাক্স চাইলে আমরা বানাইতে পারি, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের লাস্ট যেই বাক্সটা। সো এই বাক্সের মধ্যে এখন কাহিনী কি? এই বাক্সের মধ্যে এখন কাহিনী হচ্ছে, আপনি বললেন যে ভাই এত কষ্ট করলাম এখনো শিশিরের দেখা পাইলাম না, ঠিক আছে, এত কষ্ট করলাম এখনো শিশিরের দেখা পাইলাম না। এই যদি তোর টেন্ডেন্সি হয় তাইলে আমরা টেম্পারেচার আরো কমাই দিলাম। আমরা কি করলাম? আমরা বললাম যে ল এবার টেম্পারেচার আরো কমা, ঠিক আছে, তাইলে আবারও আমি টেম্পারেচার ডিক্রিজ করব। ওকে ফাইন, টেম্পারেচার ডিক্রিজ করলাম। আমি মনে করলাম থিটার ভ্যালু এখন কত? আগে ছিল 20, এখন ধরে নিলাম থিটার ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। থিটার ভ্যালু কত? 15 ডিগ্রি সেলসিয়াস। এবং এই 15 ডিগ্রি সেলসিয়াসে ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা মনে করলাম 6 গ্রাম। 15 ডিগ্রি সেলসিয়াসে রুমের ধারণ ক্ষমতা কত? 15 ডিগ্রি সেলসিয়াসে রুমের ধারণ ক্ষমতা হচ্ছে 6 গ্রাম। তাইলে রুমে বাষ্প থাকবে কদ্দুর? রুমে বাষ্প থাকবে 6 গ্রাম ডেফিনেটলি। যা ধারণ ক্ষমতা আছে এর চাইতে বেশি ধারণ করতে পারবেই না। তাহলে রুমে বাষ্প থাকবে কদ্দুর? বাষ্প থাকবে হচ্ছে 6 গ্রাম। রুমে বাষ্প থাকবে হচ্ছে 6 গ্রাম। আচ্ছা, বাষ্পের ভর কমে গেছে না? বাষ্প ছিল কদ্দুর? 8 গ্রাম। বাষ্প ছিল কদ্দুর? 8 গ্রাম। 8 গ্রাম কমে কি হয়েছে? 6 গ্রাম। তাহলে বাষ্পের ভর কমে গেছে। তাহলে ভর কমলে চাপের মানও কি হবে? কমবে। মনে করলাম চাপের মান হচ্ছে 24 মিলিমিটার মার্কারি। চাপের মান হচ্ছে 24 মিলিমিটার মার্কারি। এবং এই রুমের ভিতরে তখন কি আছে? এই রুমের ভিতরে তখন হচ্ছে 2 গ্রাম শিশির ঝরে পড়ছে। 2 গ্রাম শিশির ঝরে পড়ছে। 2 গ্রাম শিশির ঝরে পড়ছে এই রুম থেকে, ঠিক আছে। তাহলে 6 গ্রাম ধারণ ক্ষমতা কত? 6 গ্রাম। তাহলে 6 গ্রাম ধারণ ক্ষমতা থাকলে বাষ্প থাকবেও 6 গ্রাম। তাহলে বাকি 2 গ্রাম কি হইলো? 2 গ্রাম শিশিরে পরিণত হইলো। 2 গ্রাম শিশিরে পরিণত হইলো। কথা শেষ হয় নাই, কাহিনী আছে। তাইলে ফার্স্ট কথা হচ্ছে রুম সম্পৃক্ত না অসম্পৃক্ত? তো তুই এটা ইজিলি বলতে পারবি যে ভাই রুম সম্পৃক্ত। কেমনে বুঝলাম রুম সম্পৃক্ত? ক্ষুধা লাগছিল 6 গ্রাম, খাবার পাইছি 6 গ্রাম। 6 গ্রাম ক্ষুধা লাগছিল, 6 গ্রাম খাবার পাইছি। তাইলে রিলেটিভ হিউমিডিটি কত? রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 100%। রিলেটিভ হিউমিডিটি কত? 100%। রিলেটিভ হিউমিডিটি কত? 100%। এবারে আসেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন জিজ্ঞেস করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে রুমটা এখন আছে, এই রুমের কথা বলতেছি। কোন রুমের কথা বলতেছে ভাইয়া? ভাইয়া এখন 4 নাম্বার রুমের কথা বলতেছি। মার্ক মাই ওয়ার্ড। 2 গ্রাম কেন হলো বাবুরে? 8 গ্রাম বাষ্প আসিল, 6 গ্রাম ধারণ ক্ষমতা, তাইলে 6 গ্রাম ধারণ করছে। তাইলে 8-এর থেকে 6 বাদ দিলে 2 হয়। ক্লাস 2 এর ম্যাথ, ক্লাস 1 এর ম্যাথও হইতে পারে। 8-এর থেকে 6 বাদ দিলে 2 হয়। খুবই সহজ কথা, ঠিক আছে। আচ্ছা, সম্পৃক্ত অবস্থাতেই শিশির ঝরে। সো আমি জাস্ট আপনাকে ভিন্ন কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। এই যে রুমটা আছে, যেই রুমের ধারণ ক্ষমতা কত? যেই রুমের ধারণ ক্ষমতা 6 গ্রাম, যেই রুমের ভিতরে বাষ্প আছে 6 গ্রাম, যেই রুমের ভিতরে শিশির আছে 2 গ্রাম, এই যে লাস্ট রুমটা, এই রুমটার কথা বলছি। সো তোমাদেরকে জিজ্ঞেস করলাম, মাথা ঠান্ডা করে অ্যান্সার দিও, এই রুমের শিশিরাঙ্ক কত? লাস্ট কোশ্চেন, এই রুমের শিশিরাঙ্ক কত? রুমের ধারণ ক্ষমতা অনুযায়ী বাইরের তাপমাত্রা কমালে যেটুকু ধারণ ক্ষমতা প্রথমে ছিল সেইটুকু থেকে বাইরের তাপমাত্রা বিয়োগ করলে যাই পাওয়া যাবে। কি জানি লিখছস? 20, 15, 0, 15 নাই, 20। একজন লিখছে 2। ওকে ফাইন, সময় নাই। আরেকজন লিখছে পার্সেন্টেজ 25%। ভাই পার্সেন্টেজ কিভাবে আসলো? শিশিরাঙ্ক তো একটা তাপমাত্রা।
শিশিরাঙ্ক তো একটা তাপমাত্রা, এখানে পার্সেন্টেজ কথাটা কিভাবে আসলো এটা একটু আমাকে বুঝান। মনে রাখেন, হয়েছে হয়েছে, স্টপ, হোল্ড ইউর হর্সেস, অ্যান্সার করা লাগবে না, কারো কোনো অ্যান্সার চাই না, আমার কথা শুনেন আল্লাহর হস্তে। সেটা হচ্ছে কোন আবদ্ধ রুমের, কথা শুনো পণ্ডিতের দল, কোন আবদ্ধ রুমের, আবদ্ধ রুম মানে কি, একটা রুম যদি বন্ধ থাকে তাইলে রুমের বাইরে থেকে কোনো জলীয় বাষ্প ঢুকবেও না, রুম থেকে কোনো জলীয় বাষ্প বেরও হয়ে যাবে না। বাইরে কোনো আবদ্ধ রুমের, মানে আমি এতবার করে কথা শুনতে বলার পরেও যারা টেক্সট করতেছো, তোমাদেরকে মন চায় হাতটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরায় একটা কাঞ্চা বেড়ায় দেই। যেটা বলতেছি সেটা শুনো। এই যে রুমটা আছে এটা একটা আবদ্ধ রুম, এই রুমে বাইরে থেকে কোনো জলীয় বাষ্প আনা হয় নাই বা ভিতর থেকে কোনো জলীয় বাষ্প বের হয়ে যায় নাই, রুমটা একটা ক্লোজড রুম। সো মনে রাখেন, যে কোনো আবদ্ধ রুম বা ক্লোজড রুমের শিশিরাঙ্ক অলওয়েজ একটা নির্দিষ্ট তাপমাত্রা, একটাই তাপমাত্রা, চেঞ্জ হবে না। তাইলে শিশিরাঙ্কের ভ্যালু কত হবে? শিশিরাঙ্কের ভ্যালু হবে 20 ডিগ্রি সেলসিয়াস, মানে যা ছিল তাই। শিশিরাঙ্ক কত ছিল? শিশিরাঙ্ক ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনি তাপমাত্রা কমাইছেন, শিশির জমতে শুরু করছে, স্টিল নাও রুমের শিশিরাঙ্ক কত? 20 ডিগ্রি সেলসিয়াস। 15 ডিগ্রি সেলসিয়াসটা কখনো শিশিরাঙ্ক হবেই না। কেন হবে না? কারণ অলরেডি রুমের মধ্যে কি আছে? অলরেডি রুমের মধ্যে 2 গ্রাম শিশির আছে। অলরেডি রুমের মধ্যে কি আছে? 2 গ্রাম শিশির আছে। তাইলে শিশিরাঙ্কে শিশিরের পরিমাণ কত থাকার কথা ছিল? 0। শিশিরাঙ্কে শিশিরের পরিমাণ কত থাকার কথা ছিল? 0। কিন্তু এখানে আছে 2 গ্রাম শিশির, তাইলে 15 ডিগ্রি সেলসিয়াস হবে না। কত হবে? যেটা শুরুতে ছিল, যেটা অ্যাকচুয়াল সেইটাই। ঠিক আছে? সো দিস ইজ ইট, দিস ইজ কল্ড রিলেটিভ হিউমিডিটি অ্যান্ড ডিউ পয়েন্ট। সো শুরু থেকে এই পর্যন্ত এই হচ্ছে আমার টোটাল কন্টেন্ট ডেলিভারি, যেটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে এই হচ্ছে বাবুরা শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। এই হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। এইবার আপনারা চাইলে কনস্ট্রাকটিভ 2-1টা কোয়েশ্চেন করতে পারেন, গঠনমূলক 2-1টা কোয়েশ্চেন করতে পারেন। আদারওয়াইজ আমি কিছু ম্যাথ করাবো। সেজুতি আফরিন, অল ক্লিয়ার, ভেরি গুড। সিয়াম, জোশ ক্লাস, লাভ ইউ ভাই, লাভ ইউ। এই শিখবো গ্রুপে একটা পোস্ট করিস, শিখবো গ্রুপে পোস্ট করিস, ভালো লাগবে। বুঝতে পারছেন? এইটা এই চ্যাপ্টারের লাস্ট টপিক। চেষ্টা করবো 5-10 মিনিটের মধ্যে শেষ করতে। ওকে ফাইন, ইজি, পানি। তাহলে খেয়াল করেন আমরা মূলত শুরু থেকে যা যা পড়ে আসছিলাম, শুরু থেকে আমরা শিশিরাঙ্কের কথাবার্তা পড়ছি, শিশিরাঙ্ক কি, এইখানে একটা ডেফিনেশন পড়ছি, এইখানে একটা ডেফিনেশন পড়ছি, তারপরে কেতাবি ডেফিনেশন পড়ছি, পরমাদ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। পরমাদ্রতার বলছি খালি সংজ্ঞাটা পড়ে নিতে, আর কিছু লাগবে না। আপেক্ষিক আর্দ্রতা ইম্পর্টেন্ট, এটা আপেক্ষিক আর্দ্রতার বইয়ের সংজ্ঞা। আপেক্ষিক আর্দ্রতার এই পেজটা হচ্ছে আমাদের জন্য, আপেক্ষিক আর্দ্রতার এই পেজটা হচ্ছে আমাদের জন্য এফএফআই। এফএফআই মানে কি? এফএফআই মানে হচ্ছে ফাটাফাটি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের জন্য ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা পেজ, আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্কের জন্য। আচ্ছা দাঁড়াও, নাবিহা কি জিজ্ঞেস করছে? নাবিহার কোয়েশ্চেনটা একটু দেখি। স্যার একটু উপরে থাকো। স্যার আপনি বললেন যেই টেম্পারেচারে স্যাটিসফাইড হলে সেটা শিশিরাঙ্ক হবে, তাইলে 8 গ্রামকে করতে আপনি টেম্পারেচার কমালেন, তাহলে তো 25 ডিগ্রিতে স্যাটিসফাইড হলো না। বাবু এখানে 25 ডিগ্রিতে স্যাটিসফাইড হওয়াটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে যদ্দূর বাষ্প আছে ওদ্দূর বাষ্প নিয়েই স্যাটিসফাইড বা সম্পৃক্ত করা। যদ্দূর বাষ্প আছে ওদ্দূর বাষ্প নিয়েই স্যাটিসফাইড বা সম্পৃক্ত করা, ওইটাই আমাদের টার্গেট। যদ্দূর বাষ্প আছে ওইটুকু নিয়েই সম্পৃক্ত করতে চাইছি। তাপমাত্রা কমাইতে পারি আমরা তাপমাত্রা কমাইতে পারি, তাপমাত্রা কমানোর অধিকার বা তাপমাত্রা কমানোর সুযোগ আমাদের আছে, আমরা টেম্পারেচার কমাইতে পারবো। কিন্তু
বাষ্পের পরিমাণটা বাড়াইতে কমাইতে পারবো না, বাষ্পের পরিমাণ একই থাকবে, বাষ্পের পরিমাণ একই থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? ধারণ ক্ষমতা থেকে উপস্থিতির পরিমাণ বেশি হলে হয় না, বেসিক্যালি ধারণ ক্ষমতার চাইতে উপস্থিতির পরিমাণ বেশি সচরাচর হয় না। শিশিরাঙ্কের কোনো সূত্র নাই, আছে সামনে দেখাচ্ছি, শিশিরাঙ্কের কোনো সূত্র নাই, বা আছে সামনে দেখাচ্ছি। ওকে ফাইন, তাহলে এইটুকু বুঝতে পারছেন, শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা বুঝতে পারছেন। ওকে ফাইন, তো এখানে বেসিক ওই ওই কথাগুলাই বলা আছে বইয়ের কথা, এগুলা আর আমি রিভাইজ করলাম না, এখানেও সেই কথাগুলাই দেওয়া আছে, এগুলা একটু দেখে নিও, এখানে দেখে নিও, এখানে ওই যে জাতীয় সূত্র আমি লিখে দিয়েছিলাম, ওই যে জাতীয় সূত্র লিখে দিয়েছিলাম সেইটাই দেওয়া আছে। কিন্তু এখানে আবার বেশি পণ্ডিতি করে বসেরা 100% দিতে ভুলে গেছে, ওদেরকে মারতে মন চায় না, মারতে মন চায় না, একটাতেও 100% দেয় নাই, একটাতেও 100% দেয় নাই। হান্ড্রেড পার্সেন্ট হবে, আপেক্ষিক আর্দ্রতা সবসময় একটা অনুপাত হিসেবে বাইর করব, একটা অনুপাত হিসেবে বাইর করব। ঠিক আছে, ওকে ফাইন। চাপের সাথে শিশিরাঙ্কের পৌঁছানোর কোনো ডিরেক্ট সম্পর্ক নাই। চাপ বাড়িয়ে বা কমিয়ে আমরা শিশিরাঙ্কে যাইতে পারি না, আমরা শুধুমাত্র তাপমাত্রা কমিয়ে শিশিরাঙ্কে যাইতে পারি, আমরা শুধুমাত্র তাপমাত্রা কমিয়ে শিশিরাঙ্কে যাইতে পারি। ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা, আর্দ্রতা মাপক যন্ত্র, এইটা হচ্ছে এক ধরনের যন্ত্র, এটা আমরা ল্যাবে ট্যাবে দেখছিলাম, এই ধরনের যন্ত্রকে বলা হয় হচ্ছে হাইগ্রোমিটার, এই ধরনের যন্ত্রকে বলা হয় হচ্ছে হাইগ্রোমিটার। সো এই হাইগ্রোমিটার যন্ত্রে কি হয়, এই হাইগ্রোমিটার যন্ত্রে এক ধরনের বাল্ব থাকে, যেই বাল্বটা হচ্ছে আর্দ্র বাল্ব, মানে ভেজা, আর্দ্র বাল্ব বা আর্দ্র থার্মোমিটার। কেমনে আর্দ্র হয়, এটার নিচে একটু পানি দিয়ে একটা টিস্যু দিয়ে পেঁচায় রাখে, এটার নিচে একটা পানি আর টিস্যু দিয়ে জিনিসটারে পেঁচায় রাখে, তো এইটা হয় হচ্ছে আর্দ্র বাল্ব। আর আরেক ধরনের বাল্ব আছে, ওইটা কি বাল্ব, ওইটা হচ্ছে শুষ্ক বাল্ব, ওইটা কি বাল্ব, ওইটা হচ্ছে শুষ্ক বাল্ব। ঠিক আছে, আচ্ছা, ধরে নিলাম শুষ্ক বাল্বের টেম্পারেচার কত, শুষ্ক বাল্বের টেম্পারেচার হচ্ছে θ1, ধরে নিলাম হচ্ছে শুষ্ক বাল্বের টেম্পারেচার কত, শুষ্ক বাল্বের টেম্পারেচার হচ্ছে θ1, এবং আর্দ্র বাল্বের টেম্পারেচার কত, আর্দ্র বাল্বের টেম্পারেচার হচ্ছে θ2, ধরে নিলাম শুষ্ক বাল্বের টেম্পারেচার, আর্দ্র বাল্বের টেম্পারেচার। এটা জাস্ট ডিরেক্ট একটা সূত্র মুখস্থ করলে আমাদের চলবে, এখানে আর কোনো গ্যাঞ্জাম নাই। তো এই শুষ্ক বাল্ব আর্দ্র বাল্বের টেম্পারেচার দ্বারা আমরা কি করতে পারি, আমরা ডিরেক্ট শিশিরাঙ্ক বের করতে পারি, শিশিরাঙ্ক বের করার একটা সরাসরি ফর্মুলা আছে। তো সেই সরাসরি ফর্মুলাটা কি, সরাসরি ফর্মুলাটা আমাদেরকে কি বলে, সরাসরি ফর্মুলাটা আমাদেরকে বলে যে শিশিরাঙ্কের তাপমাত্রা থিটা ইজ ইকুয়ালস টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এই হচ্ছে আমাদের সূত্র, এই হচ্ছে আমাদের সূত্র, হাইগ্রোমিটারের সূত্র বা শুষ্ক ও আর্দ্র বাল্বের সূত্র, এই হচ্ছে আমাদের সূত্র। শিশিরাঙ্ক, শিশিরাঙ্ককে আমরা লিখি হচ্ছে থিটা দিয়ে, শিশিরাঙ্কের তাপমাত্রা থিটা ইকুয়ালস টু কি, শিশিরাঙ্কের তাপমাত্রা থিটা ইকুয়ালস টু হচ্ছে θ1, θ1 মানে কি, শুষ্ক বাল্বের টেম্পারেচার, θ1 মানে কি, শুষ্ক বাল্বের টেম্পারেচার, θ2 মানে কি, θ2 মানে হচ্ছে আর্দ্র বাল্বের টেম্পারেচার। মনে রাখার জন্য সহজে বলে দেই, θ1 এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন θ2 এর চাইতে বেশি হবে। ঠিক আছে, θ1 এর মান সবসময়, মানে শুষ্ক বাল্বের টেম্পারেচার সবসময় আর্দ্র বাল্বের টেম্পারেচারের চাইতে বেশি হবে। আচ্ছা, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা কি, সেইটা হচ্ছে এই জায়গায় দেখেন একটা জি আছে, জি দিয়ে কি বুঝাচ্ছে, জি দিয়ে বুঝাচ্ছে হচ্ছে গ্লেসিয়ারের উৎপাদক বা গ্লেইসারের উৎপাদক, গ্লেসিয়ারের উৎপাদক বা গ্লেইসারের উৎপাদক। ঠিক আছে, সূত্রটা ডেরাইভ করে এনে বসানো হয়েছে, আমাদের বইতে মুখস্থ দেওয়া আছে, সূত্রটা কিভাবে আসছে এইটার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া নাই, সূত্রটা জি এর পরিচয়টাই বলতেছি। জি হচ্ছে θ1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা θ1 তাপমাত্রায়, θ1 তাপমাত্রায়
θ1 তাপমাত্রায় গ্লেসিয়ারের ধ্রুবক, θ1 তাপমাত্রায় গ্লেসিয়ারের ধ্রুবক। সচরাচর এই ধ্রুবকটার মান দেওয়াই থাকে, তোমাকে কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। জি হচ্ছে গ্লেসিয়ারের ধ্রুবক বা গ্লেইসারের ধ্রুবক, গ্লেসিয়ারের ধ্রুবক বা গ্লেইসারের ধ্রুবক এরকম নামে ডাকা হয়। তো এই সূত্রটা জাস্ট মুখস্থ করে ফেলবেন, এইটার খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ শানে নজুল নাই, ঠিক আছে? ওকে ফাইন। জলীয় বাষ্পের চাপ এবং বায়ুর চাপের মধ্যে সম্পর্ক আমরা গত ক্লাসে পড়ছি। আর্দ্রতার সূত্রে পার্সেন্টেজ নাই বইতে, আর্দ্রতার সূত্রে পার্সেন্টেজ থাকা উচিত ছিল, কেন নাই আমি জানি না। ত্রিকোণমিতির আর্কাইভের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আই এম সরি। খুবই ইম্পর্টেন্ট মেসেজ আমাকে দিচ্ছিস। গ্লেইসারের উৎপাদকের মান মুখস্থ করার কোনো দরকার নাই, বইয়ে দেওয়া থাকবে। গ্লেইসারের উৎপাদকের মান বইয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে ফাইন, গ্লেসিয়ারের উৎপাদকের মান বইতে দেওয়া থাকবে। সো এইটা হচ্ছে আমাদের একটা সূত্র, এই সূত্রটা সবাই ফাইন করে মুখস্থ করে ফেলবেন। শিশিরাঙ্ক থিটা ইকুয়ালস টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2, যেখানে জি এর পরিচয় কি? θ1 তাপমাত্রায়, অর্থাৎ শুষ্ক বাল্বের তাপমাত্রায়, শুষ্ক বাল্বের তাপমাত্রায় গ্লেসিয়ারের ধ্রুবক, শুষ্ক বাল্বের তাপমাত্রায় গ্লেসিয়ারের ধ্রুবক, ঠিক আছে? বুঝতে পারছিস? জি এর কোনো মুখস্থ মান নাই, এটা দেওয়া থাকবে কোশ্চেনে, জি এর মান কোশ্চেনে দেওয়া থাকবে। আর কয়বার বললে তোমরা বুঝবা যে জি এর মান কোশ্চেনে দেওয়া থাকবে? অদ্ভুত 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 এই দুনিয়া। আসি আসি পোল কোশ্চেন, ভাই পোলের অ্যান্সার নিছেন? আচ্ছা লাগবে না, পোল কোশ্চেন বাদ, এমসিকিউ, এমসিকিউ আসেন সলভ করি। পোল কোশ্চেন সলভ করে আর কি করবেন? জলদি এমসিকিউ সলভ করেন, অ্যান্সার দেন আমাকে, জলদি এমসিকিউ সলভ করে আমাকে অ্যান্সার দেন। দুইটা পোল কোশ্চেন আছে, তারপরে এক দুইটা ম্যাথ করার চেষ্টা করব। স্যার বুকে তো অনেকগুলো জলীয় বাষ্পের মান দেওয়া আছে, এইগুলা কি মনে রাখতে হবে? না, মনে রাখতে হবে না, মনে রাখতে হবে না। মোটামুটি তিনটা অ্যান্সার পাইছি, এ বি সি তিনটা অ্যান্সার পাইছি, এ বি সি তিনটা অ্যান্সার পাইছি। আপেক্ষিক আর্দ্রতা বেশি হইলে অস্বস্তির পরিমাণটা বেশি হওয়ার কথা। তোমাকে বলছে রাজশাহী অপেক্ষা কক্সবাজার অস্বস্তিকর কেন? সো রিলেটিভ হিউমিডিটি যদি বেশি হয়, আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয়, তখন আমাদের ঘেমে যাওয়ার, ঘাম হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সো যেটা বলতেছিলাম সেইটাই, যে আপেক্ষিক আর্দ্রতা বেশি হইলেই এই গ্যাঞ্জামটা হয়, আপেক্ষিক আর্দ্রতা বেশি হইলেই এই গ্যাঞ্জামটা হয়। আশা করি বুঝতে পারছেন সবাই, আশা করি সবাই বুঝতে পারছেন যে আপেক্ষিক আর্দ্রতা, তাইলে এখান থেকে এটা মনে রাখেন, অস্বস্তিকর কখন অস্বস্তিকর হবে? যখন আর বেশি হবে, রিলেটিভ হিউমিডিটি যখন বেশি হবে তখন অস্বস্তিকর হবে, রিলেটিভ হিউমিডিটি যখন বেশি হবে তখন অস্বস্তিকর হবে, রিলেটিভ হিউমিডিটি যখন বেশি হবে তখন অস্বস্তিকর হবে। ওকে ফাইন, নেক্সট ওয়ান, নো পোল কোশ্চেন, ইটস অ্যান এমসিকিউ, এমসিকিউ সলভ করেন, অ্যান্সার বলেন। শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রে থার্মোমিটার দুটির তাপমাত্রার পার্থক্য হঠাৎ কমে গেলে, তাপমাত্রার পার্থক্য, এটা খুব বেসিক কোশ্চেন, এটা আপনি পারার কথা না। হঠাৎ কমে গেলে কোনটি বুঝায়? সো হঠাৎ কমে গেলে কি বুঝায়? ঝড় হতে পারে। হঠাৎ কমে গেলে কি বুঝায়? ঝড় হতে পারে। এইটার জন্য একটু বইটা রিডিং পড়তে হবে। এই ধরনের থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য, এই ধরনের থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য একটু বই রিডিং পড়তে হবে। এই ধরনের থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য যেইটা করবেন, বই রিডিং পড়বেন, মেইন বই রিডিং পড়বেন, মেইন বুক রিডিং দিবেন, ঠিক আছে? মেইন বই রিডিং দিবেন সবাই, বুঝতে পারছেন? ওকে ফাইন, ঠিক আছে, সামনে আগাই আমরা, সামনে আগাই। ম্যাথ পাইছি, চলেন দেখি এক আধটা ম্যাথ করা যায় কিনা, এক আধটা ম্যাথ করা যায় কিনা, চলেন দেখি, চলেন দেখি এক আধটা ম্যাথ করা যায় কিনা। কোয়েশ্চেন পড়েন সবাই, সবাই কোয়েশ্চেন পড়েন।
সবাই মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় কোয়েশ্চেনটা পড়েন, কুইক কুইক কোয়েশ্চেনটা পড়েন সবাই। আল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। অঙ্ক করবেন না? অঙ্ক করা ছাড়াই ছুটি দিয়ে দিব? হ্যাঁ, সানজিদা আক্তার, বৃষ্টি হচ্ছে। কোথায় বৃষ্টি হচ্ছে ভাইয়া? কোন এলাকায় বৃষ্টি হচ্ছে? কোন এলাকায় বৃষ্টি হচ্ছে? আরশাদ, আপেক্ষিক আর্দ্রতা বাড়লে তাপমাত্রা বাড়ে নাকি কমে? এরকম কোনো ডিরেক্ট সম্পর্ক নাই। এরকম কোনো ডিরেক্ট সম্পর্ক নাই ভাইয়া। আচ্ছা, কুমিল্লায় বৃষ্টি হচ্ছে, মৌলভীবাজার সিলেটে বৃষ্টি হচ্ছে। ওকে, সিলেটে বৃষ্টি হচ্ছে, বগুড়ায় বৃষ্টি হচ্ছে, গাইবান্ধায় বৃষ্টি হচ্ছে, পুরা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, ভোলাতে বৃষ্টি হচ্ছে। খালি আমাদের এই গুলশান নেই বৃষ্টি হচ্ছে না, নরসিংদীতে বৃষ্টি হচ্ছে। কিরে ভাই, পুরা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে নাকি? বান্দরবনেও বলে বৃষ্টি হচ্ছে, টঙ্গীতে বলে বৃষ্টি। ক্লাসই নিমু না আমি আর। সবখানে বৃষ্টি হইতেছে, আমগুয়ানে বৃষ্টি হয় না কেন? আমগুয়ানে বৃষ্টি হয় না কেন? ফিজিক্স, আমার শাহজাহান তপন স্যারের বইটা বেশি পছন্দ। আপনি চাইলে শাহজাহান তপন স্যারের বই পড়তে পারেন। আপনি চাইলে শাহজাহান তপন স্যারের বই পড়তে পারেন। শাহজাহান তপন স্যারের বই পড়তে পারেন, সহজ, খুব সহজ ভাবে লিখে দেওয়া আছে। অনেকেই ইসাক স্যারের বইটাও প্রায়োরিটি দেয়। যদি আপনার মেডিকেল টার্গেটেড থাকেন, আপনি মেডিকেলের প্রিপারেশন নিবেন, এটা যদি আপনার চিন্তা ভাবনার ভিতরে থাকে, তাইলে আপনি ইসাক স্যারের বইটা পড়তে পারেন। আর যদি মনে হয় যে আমি ইঞ্জিনিয়ারিং বা পাবলিক ভার্সিটির দিকে যাব, তাইলে ভাই শাহজাহান তপন স্যারের বইটাই পড়েন। শাহজাহান তপন স্যারের বইটা অনেক সুন্দর, ইজিলি গুছায়ে ডেসক্রাইব করে লিখে দেওয়া আছে। তপন স্যারের বইটা সবচাইতে ইজিলি লিখে দেওয়া আছে, এই জন্য তপন স্যারের বইটা আমার বেশি পছন্দের, বা এটা আমি বেশি প্রেফার করি। ঠিক আছে, ওকে, গিভ মি কল কুইক। সিরাজগঞ্জে বৃষ্টি হচ্ছে না, ঢাকায় তো বৃষ্টি হয় না। ঢাকায় কালকে রাতে বৃষ্টি হয়েছিল, আমি আমি হালকা জেগেছিলাম রাত 2টা-2:30টার দিকে। আপেক্ষিক আর্দ্রতার কোনো একক নাই। আপেক্ষিক আর্দ্রতার কোনো একক নাই। আপেক্ষিক আর্দ্রতা একটা অনুপাত বুঝায়। আপেক্ষিক আর্দ্রতা একটা অনুপাত বুঝায়, আপেক্ষিক আর্দ্রতার কোনো একক নাই। আপেক্ষিক আর্দ্রতার কোনো একক নাই। আপেক্ষিক আর্দ্রতার কোনো একক নাই। ব্রো, আমার মাইক্রোফোনটা একটু অফ করেন না। সাউন্ড, দেখেন এই অঙ্কটা খুব সহজ। এই অঙ্কটা অতিশয় সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা অতিশয় সহজ একটা অঙ্ক। ঠিক আছে, শিশিরাঙ্ক কত দেওয়া আছে? না, আমি কি ভুল অঙ্ক দেখতেছি নাকি?
ও না, আমি ঠিকই অঙ্ক দেখতেছি, অদ্ভুত। কোনো একদিন বায়ুর তাপমাত্রা, রুম টেম্পারেচার দেওয়া আছে কত আপনাকে? রুম টেম্পারেচার দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং আপনাকে ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক দেওয়া আছে কত? ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক দেওয়া আছে 22 ডিগ্রি সেলসিয়াস। আপনাকে এইটাও দিয়ে দিছে যে 30 ডিগ্রি সেলসিয়াসে, 30 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ, 30 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপটা কত? 30 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপটা হচ্ছে 31.83 মিলিমিটার মার্কারি, এবং 22 ডিগ্রি সেলসিয়াস, 22 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে দেওয়া আছে 19.83 মিলিমিটার মার্কারি। সো এখানে তো তুমি সবই জানো। সো তোমাকে যদি বাইর করতে বলে যে রিলেটিভ হিউমিডিটি কত, তাইলে তুমি যদি খাঁটি বাংলায় লিখো আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা সমান কি লিখা যাবে? আপেক্ষিক আর্দ্রতা সমান লিখা যাবে হচ্ছে শিশিরাঙ্কে, শিশিরাঙ্কে সম্পৃক্ত, শিশিরাঙ্কে সম্পৃক্ত ডিভাইডেড বাই কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত, সরি, ইন্টু 100%। দ্যাট মিনস শিশিরাঙ্কে সম্পৃক্ত, শিশিরাঙ্ক কোনটা? শিশিরাঙ্ক হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 22 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ কত? 19.83। তাইলে উপরে কত লিখবো? 19.83 ডিভাইডেড বাই, নিচেরটায় আপনি খেয়াল করেন, আপনাকে রুম টেম্পারেচার দিছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। এই 30 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ কত? 31.83, 31.83 মিলিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি কাটা, ইন্টু 100%। বা এইখান থেকে কি লেখা যায়? বা এইখান থেকে লেখা যায় আর ইকুয়ালস টু হচ্ছে, আর ইকুয়ালস টু হচ্ছে কি লেখা যায়? 19.83 ডিভাইডেড বাই 31 পয়েন্ট, দুইটাই 83 নাকি? 31.83 ইন্টু 100 করলে আসে হচ্ছে 62.3, 62.3%, and that's the answer. সো খুব বেশি খুশি হয়ে যায় না যে অঙ্ক খুব সহজে মিলছে। এখানে যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে, এটা হার্ডলি একটা এমসিকিউ হইতে পারে, এটা হার্ডলি একটা এমসিকিউ হইতে পারে, ঠিক আছে? রিলেটিভ হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতার আরো ইন্টারেস্টিং, আরো বড় বড় ম্যাথ আছে, আরো ইন্টারেস্টিং, আরো বড় বড় ম্যাথ আছে। সো একটু বাচ্চা লোক খেয়াল করেন, আমাদের ক্লাস টাইম ওভার হয়ে গেছে। এখানে অনেক বাচ্চা কাচ্চারা কান্নাকাটি শুরু করছে, কান্নাকাটি শুরু করছে। আমি ওদেরকে কান্নাকাটি করতে না করতেছি। সুভানা, বেসিক্যালি মেডিকেল ভর্তি পরীক্ষায় ইসাক স্যারের বইয়ের যে অ্যান্সার গুলা দেওয়া থাকে সেইটাকে কারেক্ট ধরা হয়, এইটাকে কারেক্ট ধরা হয়, ঠিক আছে ভাইয়া? ইনভেস্টিগেটর অফিসার কি জিনিস সেটা আমি বুঝি নাই আসলে। ইনভেস্টিগেটর অফিসার কি জিনিস সেটা বুঝি নাই। মারিয়া ক্ষুধা লাগছে, লামিয়া ক্ষুধা লাগছে, চলে আয় জিমি ভাইয়ের ভাতের হোটেল, চলে আয়। ওকে ফাইন। তাইলে আমি কয়েকটা অঙ্ক আপনাদের জন্য ছেড়ে যাচ্ছি, কয়েকটা অঙ্ক আপনাদের জন্য ছেড়ে যাচ্ছি, যে অঙ্কগুলো আপনারা চেষ্টা করেন, চেষ্টা করে না পারলে আমি ইনশাল্লাহ অবশ্যই সলভ করাই দিব, ইনশাল্লাহ অবশ্যই সলভ করাই দিব। সো এই হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 1, এই হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 2, এই হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 3, একই উত্তর। এই হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 4। মানে মোটামুটি 4টা অঙ্ক ছিল। এই 4টা অঙ্ক আপনাদেরকে মানে করাবো বলে ভাবছিলাম, কিন্তু করাইতে পারি নাই। সো আসেন ক্লাসটা শেষ করি। ডেইলি নিজেকে এই 5টা রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করবেন।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে এই 5টা কথা বলবেন। আমি ভালো আছি, সুন্দর, জোশ, আমি অনেক অ্যামেজিং, আমি ভালো করছি, আই এম ডুইং ওয়েল। নিজের ব্যাপারে আপনি যদি নিজে কখনো নিজেকে মনে করেন দূরও নাবিহা কি করলি এটা, তুই তো পারস না, দূরও মারুফ, এই তোরে দিয়ে কিছু হবে না, এগুলা বলা যাবে না, এগুলা চিন্তাও করা যাবে না। অলওয়েজ ইউ হ্যাভ টু থিঙ্ক আই এম ডুইং ওয়েল, আই এম ব্লেসড, স্রষ্টা আমাকে ভালোবাসেন, আই এম ডুইং ওয়েল। সেকেন্ড, যেটা আমি সবসময় বলি, আই ক্যান ডু এনিথিং, এনিথিং আই ক্যান ডু। এ প্লাস পাচ্ছে, গোল্ডেন এ প্লাস পাচ্ছে, ইনশাল্লাহ আমিও এ প্লাস গোল্ডেন এ প্লাস পাবো। প্রতি বছর 80,000, 90,000, 1-1.5 লাখ এ প্লাস পাচ্ছে, আমি তো ডেফিনেটলি এ প্লাস পাবো। বুয়েটে 1500, 1600, 1200, 1400 চান্স পায়, আমি অবশ্যই চান্স পাবো। সো মেন্টালিটি 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 স্ট্রং করেন। 3 নাম্বারটা হচ্ছে পজিটিভিটি ইজ এ চয়েস। আবারও প্রায় একই কথা, পজিটিভিটি, বিইং পজিটিভ, বিইং অপটিমিস্টিক, বিইং অপটিমিস্টিক সবসময় হচ্ছে একটা পজিটিভ ভাইবে থাকা। যে কোনো সিচুয়েশন থেকে ভালোটা কিভাবে করা যায় সেটা চেষ্টা করা। যেমন আমি আপনাকে একটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দেই, মানে আই হ্যাভ কাম ফ্রম এ ভেরি মাচ মিডল ক্লাস ফ্যামিলি। আমার আব্বু আম্মু দুজনই জব হোল্ডার ছিলেন, চাকরি করতেন, কাজ করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। সো একমাত্র সন্তান আমি, আমাকেই তারা সবেধন নীলমণির মতো খাওয়াইছে, পালছে, বড় করছে এবং আমাকে বুয়েট পর্যন্ত পৌঁছাইছে। সো ব্যাপারটা হচ্ছে যে লাইক আই এম হ্যাপি, আই এম ব্লেসড টু হ্যাভ মাই প্যারেন্টস, এবং তারা আমাকে যাই বলছে তারা আমার ভালোর জন্যই বলছে। সেই ভালোটা আমি আমার মতো করে আমার লাইফে কাজে লাগানোর চেষ্টা করছি। সবসময় তাদের ডিসিশন আমার ভালো লাগছে সেটা নাও হইতে পারে। আমার আম্মা চাইছে আমি মেডিকেলে পড়ি, ডাক্তার হই, আই ডিডন্ট ওয়ান্ট দ্যাট, আমি সেটা হইতে চাই নাই। তো আমি ডাক্তার হব না, পড়ালেখাই করব না, সেই কথা বলি নাই। হ্যাঁ, আমি ডাক্তার হব না, আমি বুয়েটে চান্স পাইছি, আমি ডিউতে চান্স পাইছি, সো আই হ্যাভ প্রুভড মাইসেলফ। সো পজিটিভিটিটা ধরে রাখেন। আই সেলিব্রেট মাই ইন্ডিভিজুয়ালিটি। প্রত্যেকটা মানুষ আলাদা, আমি, তুমি, শাহেদ, ফাহাদ, সেজুতি, সামিহা, এখানে রবিন, সবাই আমরা প্রত্যেকটা মানুষ আলাদা। কেউ কারো চাইতে একটু লম্বা, কেউ কারো চাইতে একটু বেটে, কেউ শ্যামলা, কেউ ফর্সা, কারো অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, আমার টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, আমি রিক্সা করে ধার কর্জ করে এটা ওইটা করে চলি। মানে যাই আছে ভাই, জাস্ট আপনার যা আছে সেটা নিয়ে খুশি থাকেন, নিজের ইন্ডিভিজুয়ালিটিটাকে অলওয়েজ এনজয় করেন, ঠিক আছে? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আই এম প্রিপেয়ার্ড টু সাকসিড, যে আমি রেডি হয়ে আছি সফল হওয়ার জন্য, আমি ইনশাল্লাহ সফল হব। দ্যাটস দ্য স্পিরিট, দ্যাটস অল বাচ্চা লোক। এই ছিল আমাদের আজকের ক্লাস। অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমি আবারও বলতেছি, আজকের ক্লাস ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্কের কনসেপশন ক্লিয়ার করতে চান, আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্কের কনসেপশন ক্লিয়ার করতে চাইলে, এই যে আমি শুরুর দিকে যা পড়াইছি, এই যে এই পৃষ্ঠা থেকে আমি যা পড়ানো শুরু করছি, ফ্রম দিস পেজ টু দ্যাট পেজ, শুরুর পেজ থেকে এই পেজ পর্যন্ত যা পড়াইছি, এইটুকু জিনিস কনসেন্ট্রেশন নিয়ে মাথা ঠান্ডা করে বসে যদি পড়েন, তাইলে আপনার শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার কোনো কনসেপশনে কোনো ঝামেলা থাকবে না। এবং আমি চেষ্টা করব একটা এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করতে, যেটাতে শুধু শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ করানো হবে। আমি চেষ্টা করব, আই কান্ট অ্যাসিওর। ঠিক আছে বাচ্চা লোক? সো এই ছিল কথা আজকের মতো। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আশার শেষের বেলায়। বাড়ি যাবো না আমরা? উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল। আমার তো থেকে যাওয়ার মতোই অবস্থা হয়েছে। সকাল 9টা, 9:15 চেক ইন দিছি ব্রো, সকাল 9টা, 9:15 চেক ইন দিয়ে এখন পর্যন্ত আছি। বাচ্চা লোক, লাভ ইউ এভরিওয়ান, গুড নাইট, লাভ ইউ, টাটা, বাই, ফি আমানিল্লাহ।
আল্লাহ ভালো রাখুক সবাইকে। বাই।